মেয়েটা সুসাইড অ্যাটেম্প্ট করতে পারে। নয়নিকার সম্মান আর জীবন এই দুটাই এখন তোমার হাতে। আর আমি ওর বাবাকে কথা দিয়েছি তুমি এই বিয়ে করছো। বিছানায় বসে বসে সকালের ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছে নয়নিকা। হঠাৎ দরজা খোলার আওয়াজে তার বুকের ভিতরটা ধক করে উঠল। আনুশকে দেখে আবার ভাবনার জগতে ডুব দিল সে। মিস্টার আনুশ এত বড়লোক মানুষ, উনি কি সামান্য স্কুল মাস্টারের মেয়েকে মেনে নেবেন নিজের বউ হিসেবে? উনি তো শুধুমাত্র ওনার বাবার কথায় আমাকে বিয়ে করলেন। আনুশ রুমে ঢুকেছে অনেকক্ষণ হলো। মনের ভিতর অস্থিরতা নিয়ে পায়চারি করে যাচ্ছে রুমের ভিতর। হঠাৎ নয়নিকা বিছানা থেকে নেমে এসে আনুশের সামনে দাঁড়ালো। কিছু বলবে নয়নিকা? হুট করে আনুশকে সালাম করতে বসলো নয়নিকা। ঘটনার আকস্মিকতায় আনুশ খানিকটা চমকে গেল। মেয়েটা কি তাকে হাজবেন্ড ভাবতে শুরু করেছে? কিন্তু ও তো কখনোই ওকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। এই গ্রামের মানুষ এদের থেকে বাঁচতেই তো আনুশ ওর বাবার কথায় বিয়ে করেছে, সেটা তো ও নিজেও জানে। এটা তুমি কি করলে নয়নিকা? এসবের তো কোনো প্রয়োজন ছিল না, সেটা আমরা দুজনেই জানি। ছিল, বর চেঞ্জ হলেই তো আর দাদি নানিদের নিয়ম চেঞ্জ হয় না। হোয়াট? তুমি এখন সেই দাদি নানিদের কথা বলে যাচ্ছ, যাদের জন্য তোমার আজ সেই অবস্থা? তোমার একটু রাগ হচ্ছে না তাদের উপর? রাগ করে কি লাভ বলতে পারেন? যদি আল্লাহ আমার ভাগ্যে এটা লিখে রাখে, আমার তাদের উপর কোনো রাগ নেই। বিশ্বাস করুন, আমার জন্য বাবা মাকে অপমানিত হতে হয়েছে। আপনার জীবন আপনার ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুর মূল্যায়ন না করে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছে। খারাপ লাগাটা আমার এখানেই। তোমার নিজের সাথে যেটা হয়েছে তার জন্য তুমি তাদের কোনো দোষ দিচ্ছ না, আর শুধু তুমি নিজেকে দোষী ভাবছো কেন? দোষী তো আমিও। ওই যে বললাম, আমার ভাগ্যে ছিল। যাই হোক, আমি আপনার কাছে ক্ষমা চাইবো নাকি কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা ঠিক বুঝতে পারছি না। কেন হেল্প মি? তুমি ঠিক আছো তো নয়নিকা? কেন বলুন তো? না কিছু না, তুমি শাড়ি চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো। একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। হ্যাঁ বলো। আপনি অন্য কারোর কাছে কমিটেড, আর তার জন্যই আমাকে বিয়ে করতে চাননি, আর স্ত্রী হিসেবে মানতেও প্রবলেম হচ্ছে, তাই না? তোমার ধারণা সম্পূর্ণ ভুল নয়নিকা। আমি কারো কাছে কমিটেড নই, তাই বলে তোমাকে যে স্ত্রীর অধিকার দিব সেটা ভাবাও ভুল। আর হ্যাঁ, আমি শুধু তোমার সম্মান বাঁচাতেই বিয়েটা করেছি। তুমি খুব ভালো একটা মেয়ে নয়নিকা, আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি এভাবে কেন ভাবছেন? আমাদের ভাগ্যে এটাই ছিল। আমার সাথে তোমার ভাগ্য জড়িয়ে তোমার জীবনটা আমি নষ্ট হতে দিব না। বিড়বিড় করে কথাটা বলল আনুশ। যা বলার স্পষ্ট করে বলুন মিস্টার আনুশ। কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। আজ বৃষ্টি না থাকলে তোমাকে নিয়ে চলে যেতাম আমি। এখন সকালের অপেক্ষা। শাড়ি চেঞ্জ করে এসে লাইট অফ করে নয়নিকা শুয়ে পড়ল। বেশ কিছু সময় পার হওয়ার পরেও যখন পাশে কারো অস্তিত্ব অনুভব করল না নয়নিকার, তখন পাশে ফিরে দেখলো আনুশ চেয়ারে বসে আছে। ঘুমাবেন না আপনি? অনেক রাত হলো তো। এই বাড়িতে আমার ঘুম আসবে না নয়নিকা, তুমি ঘুমিয়ে পড়ো। চেয়ারে হেলান দিয়ে কথাটা বলল আনুশ। আর কথা বাড়ালো না দুজন। নয়নিকা শুয়ে শুয়ে ভাবলো, সত্যি তো, যে বাড়িতে আমাকে নিয়ে লোকটার বিনা অপরাধে এত অপমান সহ্য করতে হলো, সেখানে তার ঘুম না আসাটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, তাহলে আমারও ঘুমানো ঠিক না। অপমান তো আমারও হয়েছে বিনা কারণে। ভাবা মাত্র শোয়া থেকে উঠে বসলো নয়নিকা। আনুশ নয়নিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি ঘুমানো বাদ দিয়ে উঠে বসলে কেন? দেখুন মিস্টার আনুশ, অকারণে অপমানিত আপনিও হয়েছেন আর আমিও। তাহলে আপনি না ঘুমালে আমারও তো ঘুমানো উচিত নয়। কি আবোল তাবোল কথা বলছো তুমি? আর ইউ গোয়িং? আমি সম্পূর্ণ ঠিক আছি, আমিও ঘুমাবো না। আমি তোমাকে একবারের জন্য বলেছি অপমানে আমার ঘুম আসছে না। সেটা বলেননি ঠিকই, কিন্তু কারণ তো এই একটাই। তুমি ঘুমাও প্লিজ, আমার আসলে এরকম পরিবেশে ঘুম আসে না, তাই জেগে আছি। হতে পারে আপনার কথা। বলে নয়নিকা আমার তোমার টেনশনে ঘুম আসছে না নয়নিকা। কিভাবে বোঝাই তোমাকে? তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার যে কাউকে ভালোবাসা বারণ। আমি নিজের সাথে কোনো মেয়ের সম্পর্ক তৈরি করে তার জীবনটা শেষ করে দিতে পারি না। তোমার নিজের জীবনটা আমার জন্য এলোমেলো হয়ে গেল। কথাগুলো ভাবতেই চোখ ভিজে গেল আনুষ। সারারাত ঝুম বৃষ্টি শেষে স্নিগ্ধ ভোরের আজানের ধ্বনি ভেসে এলো আনুশের কানে। চোখ মেলে নয়নিকার দিকে তাকাতেই দেখলো শাড়ি কুকড়ে শুয়ে আছে মেয়েটা। তাড়াহুড়ো করে উঠে গিয়ে কপালে হাত রাখলো আনুশ। না, জ্বর তো নেই, এভাবে শুয়ে আছে কেন? তাহলে কি মেয়েটা ঠান্ডা সহ্য করতে পারে না? পাগলি মেয়ে, সামান্য বৃষ্টি নেমে ঠান্ডা পড়েছে সেটাই সহ্য করতে পারছে না। মুস্কি হেসে কাঁথা টেনে দিল আনুশ নয়নিকার শরীরে। ভোরের আলো ফুটতেই নয়নিকার ঘুম ভেঙে গেল।
আনুশকে চেয়ারে চোখ বন্ধ করে বসে থাকতে দেখেই উঠে গেল তার কাছে। মিস্টার আনুশ শুনছেন? শুনছি, বলো। আমি রেডি হয়ে নিচ্ছি। বেশি সকাল হওয়ার আগেই আমরা চলে যাব এখান থেকে। আপনিও রেডি হয়ে নিন। চলে তো যাবই, বাট তুমি এত তাড়াহুড়ো কেন করছো? তোমাদের বাড়ির সবাই উঠুক, সবাইকে বলে তারপর যাই। চোখ মেলে নয়নিকার দিকে তাকিয়ে কথাটা বলল আনুশ। এটা গ্রাম মিস্টার আনুশ। কালকের অপমানের জের আজ পর্যন্ত টেনে এনে এখানকার লোকেরা আপনাকে আবারও অপমান করবে। তাতে তোমার কি? আমি তো তোমাকে বলেই দিয়েছি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এবং হবেও না। আপনার অপমানের কারণটা যদি আমি কেন্দ্রিক না হতো তাহলে হয়তো আমার এত ভাবার দরকার ছিল না। আর কার সাথে কার সম্পর্ক তৈরি হবে সেটা তো ওপরওয়ালা আর সময়ই ঠিক করবে, আপনি আমি না। নয়নিকার এমন স্ট্রেট ফরওয়ার্ড কথায় আনুশ কি বলবে সেটা বুঝতে না পেরে কথা ঘুরিয়ে বলল। আমরা তো আদতেও কোনো অপরাধ করিনি যার জন্য চোরের মতো আমাদের পালিয়ে যেতে হবে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। কাউকে না বলে তোমাকে নিয়ে যাচ্ছি না আমি। টপিক চেঞ্জ করছেন মিস্টার আনুশ। কিসের টপিক? এই যে আপনার আমার সম্পর্ক তৈরি হওয়ার কথা উঠলো একটু আগে। আমার ভালো লাগছে না নয়নিকা, প্লিজ তুমি এখন যাও আমার সামনে থেকে। নয়নিকা কথা না বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে এসে আনুশকে ডাকলো, হাতে টাওয়াল ধরিয়ে দিয়ে ইশারায় ওয়াশরুমে যেতে বলল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় চোখ পড়তেই নয়নিকা দেখলো আনুশ তোয়ালে ধরে দাঁড়িয়ে আছে। কি হলো মিস্টার আনুশ, এখনো দাঁড়িয়ে আছেন? আমার ব্রাশ অন্য রুমে নিয়ে আসছি আমি। কথাটা বলেই আনুশ দরজা খুলতে গেল। একটা ড্রয়ার খুলে একটা ব্রাশ এনে আনুশের হাতে ধরিয়ে দিল নয়নিকা। এবার ওয়াশরুমে যান, মুস্কি হেসে বলল। একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বলুন। তোমার কি এই বিয়েতে মত ছিল না? আমার কথা বলছি না, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার কথা বলছি। বাবা চেয়েছিল, বাবার মুখের দিকে তাকিয়ে আমিও না করিনি। কারোর সাথে তো কমিটমেন্ট ছিলাম না, তাই না করার প্রয়োজন পড়েনি। আর আপনার সাথে তো অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়েছে। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে কতদিন ধরে চেনো? দেখা করা বা ফোনে কথা, এগুলো তো হয়েছে, তাই না? এগুলো কিছু হয়নি, আমি তাকে চিনি না বললেই চলে। এত গত সপ্তাহে এসে দেখে গেছে, আর এই সপ্তাহে বিয়ের ডেট ফিক্সড করেছিল। লাইক সিরিয়াসলি নয়নিকা, এই যুগের মেয়ে হয়ে তুমি হবু বরের সাথে দেখা করা, ফোনে কথা বলা কিছুই হয়নি তোমার? না হয়নি, কারণ বাবা চায়নি। বাবা এগুলো পছন্দ করে না। আমি আমার বাবার চাওয়া পাওয়াকে সম্মান করি। জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আনুশের কথার উত্তর দিয়ে যাচ্ছে নয়নিকা। এখনো বলবে তুমি তোমার বাবাকে সম্মান করো? যে বাবা নিজের সম্মানের জন্য মেয়ের উপর আনা মিথ্যা অপবাদ মেনে নিয়ে 1 গ্রাম লোকের সামনে মেয়েকে এর উপর থাপ্পড় মারতে পারে, তার চাওয়া পাওয়ার মূল্যর কথা এখনো ভাবো তুমি? নয়নিকাকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে চেঁচিয়ে কথাগুলো বলল আনুশ। মিস্টার আনুশ, বাবা বাবাই হয়। মেয়েকে শাসন করলেও সে বাবা, আর ভালোবাসলেও বাবা। এত বছর যদি তার ভালোবাসা নিতে পারি, তাহলে তার সম্মান বাঁচাতে আমার ওপর মিথ্যা অপবাদের শাসনটা কেন মানতে পারবো না বলতে পারেন? আমার বাবার একটা সম্মান ছিল এই গ্রামে, যেটা আজ আমার জন্য ধুলোয় মিশে গেছে। কিন্তু সেটা তো মিথ্যা। এত ভালোবাসে তোমার বাবা তোমাকে, আর এই মিথ্যা অপবাদটা সে কিভাবে বিশ্বাস করলো আর কিভাবেই বা মেনে নিতে পারলো? আপনাকে কে বলেছে আমার বাবা এটা বিশ্বাস করেছে? আমার বাবা যদি আপনার সাথে আমাকে এক বিছানায় ঘুমোতেও দেখতো, তবুও বিশ্বাস করতো না যে তার মেয়ের চরিত্রের দোষ আছে। তাহলে গ্রামের এত লোকের সামনে তোমাকে মারলো কিভাবে? মিস্টার আনুশ, বাবা আমাকে কেন এত মেরেছে আর কেন এত কথা শুনিয়েছে জানেন? কারণ বাবা চাইনি আমাকে আর আপনাকে নিয়ে গ্রামের 10 জন লোক আড়ালে 10 কথা বলুক। একজন বাবা, আর যাই হোক না কেন, মেয়ে সম্পর্কে বাইরের কারোর থেকে খারাপ কথা শুনতে রাজি নয়। আনুশের চোখে চোখ রেখে কথাগুলো বলল নয়নিকা। আনুশ অবাক হয়ে তাকিয়ে আছে নয়নিকার দিকে। বাবা মেয়ের বন্ডিং এত স্ট্রং, এত অপমানিত হলো, এত মার খেলো কাল মেয়েটার বাবার কাছে, আর আজ এই মেয়ে কিনা বাবা সম্পর্কে একটা বাজে কথা শুনতে নারাজ। কি ভাবছেন মিস্টার? ভাবছি এরকম একটা সিচুয়েশনে তুমি এতটা স্ট্রংলি নর্মাল বিহেভ কিভাবে করছো? গ্রাম হিসেবে তো যেটা সবাই ধরে নিয়েছে সেটা খুবই লজ্জাকর। আমার বাবা আমাকে একটা কথা বলতো জানেন? বাবা বলতো, বিধাতা তোমার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটা ঘটবেই, আর তুমি যত তাড়াতাড়ি সেটা মেনে নিতে পারবে, তত তাড়াতাড়ি তোমার লাইফ নর্মালভাবে লিড করতে পারবে। আর যেখানে আমার ওপর আমার বাবা মায়ের বিশ্বাস আছে, সেখানে অন্য লোকে কি ভাবলো সেটা আমি খুব একটা গুরুত্ব দেই না। আমার বাবা মা আর ওপরওয়ালা জানে আমি কেমন। বলছি, এখনো কি ব্রাশ নিয়ে দাঁড়িয়েই থাকবেন? কথাটা শুনে আনুশের ধ্যান ভঙ্গ হলো। কোনো কথা না বলে ঘুরে ওয়াশরুমের দিকে হাঁটছে আর যতটা সহজে ওকে আমার লাইফ থেকে আলাদা করব ভেবেছিলাম, ব্যাপারটা
এত সহজে মিটবে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আনুশ দেখলো নয়নিকা একদম রেডি হয়ে বিছানার পাশে পা দোলাচ্ছে। কি ব্যাপার বলো তো তোমার? এত জলদি তৈরি হয়ে বসে আছো? যেতে যখন হবেই তখন দেরি করে লাভ কি বলুন? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তোমার ভাব দেখে তো মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে তুমি যত তাড়াতাড়ি পারো চলে যেতে চাও। আপনার মাথায় তো অনেক বুদ্ধি, আমি ঠিক সেটাই চাই। তোমার পরিবার ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না নয়নিকা? অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো আনুশ। আমার পরিবার ছেড়ে গিয়ে থাকতে যতটা না কষ্ট হবে তার থেকে দ্বিগুণ কষ্ট হবে এখন পরিবারের সাথে থাকলে। বুঝলাম। তো চলুন বাইরে নাটকের মঞ্চে যাওয়া যাক। মানে? বের হলেই বুঝতে পারবেন, চলুন। কিন্তু আমি কি পরে বাইরে যাব? জামা কাপড় তো সব ওই রুমে। জি না, সব এই রুমে এবং আপনার হাতের ডানেই আছে। আমার ট্রাভেল ব্যাগ এখানে কে আনলো? আমি আর আপনার বাবা ছাড়া আপাতত আপনার শুভাকাঙ্ক্ষী আর এ বাড়িতে নেই। আপনার বাবা সকাল সকাল তো আর ছেলের জামা কাপড় দিতে আসবে না, তাই আমি এনেছি। তুমি এনেছো সেটা ডিরেক্ট বললেই হয়, এত পেঁচানোর কি আছে বুঝলাম না। অত বুঝে লাভ নেই, এখন চলুন তো। দুজনে একসাথে রুম থেকে বের হতেই দেখলো বাইরে আত্মীয় স্বজন সহ বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আনুশ ঘুরে নয়নিকার দিকে তাকালো। এরা আজকে আবার এখানে কেন নয়নিকা? আপনাকে বলেছিলাম না, দেখুন আবার সবাই এসছে দল বেঁধে কথা শোনাতে। বের করছি কথা শোনানো। দাঁড়াও, এখানে নয়নিকার ফ্যামিলি আর আত্মীয় স্বজন যারা আছেন তারা এক সাইডে চলে যান প্লিজ, আর পাড়া প্রতিবেশী সহ বাইরের লোক এক সাইডে চলে যান। সবার উদ্দেশ্যে কথাটা বলল আনুশ। কেউ নড়ছে না, উপস্থিত সবাই হকচকিয়ে গেছে। আনুশের কথা শুনে নয়নিকার বাবা, মা আর আনুশের বাবাও অবাক হয়ে গেছে। সেটা দেখে আনুশ আবারও বলল, কি হলো? কথাটা তো বাংলাতেই বলেছি আমি, তারপরেও নড়ছেন না কেন কেউ? এবার সবাই গুটি গুটি পায়ে আলাদাভাবে জড়ো হতে লাগলো। তারপর আনুশ প্রতিবেশীদের উদ্দেশ্যে বলে উঠল, আপনারা এত সকালে এই বাড়িতে কি করছেন? আপনাদের কোনো কাজ নেই বাড়িতে? রান্না বাড়া নেই নাকি অন্যের বাড়িতে কি ঘটছে সেটা খেয়ে পেট ভরে যায় আপনাদের? একটা মেয়েকে বিনা কারণে কাল এত অপদস্থ করেছেন, তারপর সকাল হতে না হতেই তারই বাড়িতে এসে হাজির হয়েছেন। মিনিমাম লজ্জা বলতে আপনাদের কিছু নেই দেখছি। কথাগুলো শুনে সবাই বিড়বিড় করতে করতে চলে গেল। হঠাৎ নয়নিকা আস্তে করে আনুশের কানে কানে বলল, কি বলছেন এগুলো মিস্টার আনুশ? ওনারা বয়সে আপনার বড়, ওনারা বয়সে আমাদের বড়। এভাবে অসম্মান না করলেও পারতেন আপনি। নিজের সম্মান ধরে রাখার দায়িত্ব আগে নিজের পালন করতে হয় নয়নিকা, তারপর অন্যরা সম্মান দিল কিনা সেই প্রসঙ্গ আসে। এখন চুপ থাকো। তারপর আত্মীয় স্বজনদের উদ্দেশ্য করে বলল আনুশ, আচ্ছা, প্রতিবেশীদের কথা না হয় বাদই দিলাম, আপনারা তো নয়নিকার কাছের মানুষ, সেই ছোটবেলা থেকেই ওকে দেখছেন। আপনারা কেউ একজন বলুন আপনাদের নয়নিকা সম্পর্কে, ওর অতীতে কোনো ব্যাড রিপোর্ট আছে? কেউ কোনো কথা বলছে না দেখে আনুশ আবারও বলা শুরু করলো, তার মানে নেই? তাহলে কাল কি ঘটেছিল সেটা অন্তত আপনাদের নয়নিকার কাছে শোনা উচিত ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। আপনারা কি করেছেন? কেউ একজন ঢোলে বাড়ি দিল আর আপনারাও নাচতে শুরু করে দিলেন। এই কিনা আপনারা ওর কাছের মানুষ? না, আমার আর কিছু বলার নেই। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সরি। সবাই চুপ করে আছে। একটু দূরে দাঁড়িয়ে আনুশের কাণ্ড দেখছিল আনুশের বাবা আর নয়নিকার বাবা মা। নয়নিকার বাবা এগিয়ে এলো আনুশের কাছে, একটু আড়ালে নিয়ে আনুশকে বলল, আমি জানি না বাবা, আমার মেয়ের ভাগ্যে কি আছে। আমার মেয়েটাকে আমি এতগুলো বছর আগলে রেখেছিলাম, কেউ কোনো কথা শোনানোর সুযোগ পায়নি, কিন্তু কাল এতগুলো মানুষ আমার মেয়েকে কথা শোনানোর সুযোগ পেয়েছিল। আমি সেটা মানতে না পেরে মেয়ের গায়ে হাত তুলেছি। আমি জানি আমার মেয়ের আমার উপর কোনো রাগ নেই, কিন্তু ওকে মারার পর থেকে আমি খুব কষ্ট পাচ্ছি। আমার মেয়েটা না জানি কত ব্যথা পেয়েছে। আনুশকে ধরে কাঁদতে লাগলো। আনুশ কি বলে সান্ত্বনা দেবে, যে নিজের ভাষা হারিয়ে ফেলেছে। আনুশ ভাবছে, কি দিয়ে তৈরি এই বাবা মেয়ে? এদের ফ্যামিলি শিকাকে স্যালুট করতে হয়। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের পরিবারে ভালো থাকবে। সকালের নাস্তা শেষে সবার থেকে বিদায় নিয়ে আনুশদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সবাই। নয়নিকা তার বাবার থেকে বিদায় নিয়ে একটু সামনে এগিয়ে যেতেই আনুশ মজা করে সিরিয়াস মোডে নয়নিকাকে বলল, তুমি বলেছিলে তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, অথচ তুমি দেখো তুমি চলে যাচ্ছ, আর তোমার বাবার চোখে এক ফোঁটা জল নেই। মিস্টার আনুশ, একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমার বাবা চোখের কোণের জল সমুদ্রের আলোতে চিকচিক করছে। তুমি তো দেখোনি, তাহলে কিভাবে বুঝলে? এটাই বাবা মেয়ের সম্পর্ক। বেশ অবাক হয়ে কথাটা বলল আনুশ। আনুশের বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। এসি করা গাড়িতে বসে বসে একটা কথা ভেবেই ঘামছে নয়নিকা, আর সেটা হলো আনুশের মা ব্যাপারটা কে কোন চোখে দেখবে। তিনি হয়তো তার ছেলের জন্য অন্য কোনো মেয়ে ঠিক করে রেখেছেন। আনুশদের গাড়ি এসে থামলো খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির সামনে।
আনুশ গাড়ি থেকে নেমে নয়নিকার পাশে এসে দাঁড়ালো। অন্য পাশে আনুশের বাবা। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়েছিল নয়নিকা। হঠাৎ আনুশ বলে উঠল, বাইরেটা দেখা শেষ হলে চলো ভিতরটা দেখা যাক। আপনারা এভাবে আমার দুই পাশে দাঁড়িয়ে আছেন কেন? তুমি যদি হারিয়ে যাও তাই তোমাকে আমি আর বাবা প্রোটেক্ট করছি। মুস্কি এসে কথাটা বলল আনুশ। আনুশ আর তার বাবা দুজনেই হাসছে। আঙ্কেল, আপনিও ওনার কথায় হাসছেন? মন খারাপ করে কথাটা বলল নয়নিকা। আচ্ছা মা, আর হাসবো না। তবে একটা কথা বলি, আমাকে আর আঙ্কেল ডেকো না, বাবা বলে ডেকো। কেন? তোমাকেও বাবা কেন বলবে? বেশ রিয়েক্ট করেই কথাটা বলে ফেললো আনুশ। আমার একমাত্র পুত্রবধূ তো আমাকে বাবা বলেই ডাকবে। এত তুই এরকম রিয়াক্ট কেন করছিস? রিয়্যাক্ট করছি কারণ কি কারণ মিস্টার আনুশ? ক্লিয়ার করে বলুন, কেন আমি আমার শ্বশুরকে বাবা বলে ডাকতে পারবো না? আমরা কি বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে যাব? নয়নিকার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলল আনুশ। বাসার কলিং বেলের আওয়াজ শুনে নিচে নেমে এলেন আনুশের মা। দরজা খুলে দিতেই আনুশ তড়িঘড়ি করে উপরের রুমে চলে গেল। ছেলের চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছেন। আজ অনেকদিন পর ছেলেকে তিনি দেখতে পেরেছেন। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আনুশের মায়ের। হঠাৎ আনুশের বাবা বলে উঠলেন, শুধু ছেলেকে দেখলেই হবে? যার জন্য ছেলেকে দেখতে পেয়েছো তাকে দেখবে না আনুশের মা? আনুশের বাবার কথায় আনুশের মা সম্বিত ফিরে পেল। তিনি ঘুরে নয়নিকার দিকে তাকালেন। নয়নিকা কিছুই বুঝতে পারছে না। নয়নিকার মাথায় শুধু আনুশের বাবার কথাই ঘুরছে। নয়নিকা ভাবছে, বাবা কেন বললেন? যার জন্য ছেলেকে দেখতে পেরেছেন, এই কথার মানে কি? মিস্টার আনুশ কি ওনার বাবা মায়ের সাথে থাকে না? বাবা মায়ের একমাত্র ছেলে হয়েও তিনি আলাদা কেন থাকেন? আনুশের মায়ের ডেকে নয়নিকার ধ্যান ভঙ্গ হলো। তুমি নয়নিকা, আমার আনুশের বউ? মহিলা বেশ খুশি হয়েছেন মনে হচ্ছে, কিন্তু যেভাবে বিয়েটা হয়েছে এতে এত খুশি হওয়ার তো কিছু নেই। উনি কি সবকিছু জানেন তাহলে? কে বলেছে মিস্টার আনুশ নাকি ওনার বাবা? কথাগুলো ভেবেই আনুশের বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নয়নিকা। নয়নিকা আনুশের মাকে সালাম করলো। আনুশের মা নয়নিকাকে বুকে জড়িয়ে নিয়ে বাসার ভিতরে নিয়ে আসলেন। উপরে আনুশের রুমটা হাত দিয়ে দেখিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে বললেন তিনি। আর কাজের লোককে বললেন নয়নিকার ব্যাগ আনুশের রুমে দিয়ে আসতে। আনুশ মাত্র ফ্রেশ হয়ে বাইরে এসেছে। হুট করে নয়নিকার রুমে ঢুকলো। কারো রুমে ঢুকতে গেলে নক করতে হয়, জানো না তুমি? নয়নিকা আনুশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, অবশ্যই জানি, তবে সেটা অন্য কারোর রুমে, নিজের হাজবেন্ডের রুমে না। আর আজ থেকে এই রুম আপনার একার না, আমারও। হ্যাঁ হ্যাঁ, তোমারই রুম এটা। তুমি থাকবে এখন থেকে এখানে। বেশ রেগে কথাটা বলল আনুশ। তুমিই থাকবে কথার মানে কি? আপনি কি অন্য ঘরে থাকবেন নাকি? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। নয়নিকা অবাক হয়ে তাকিয়ে আছে আনুশের দিকে। সামান্য রুমে নক করে ঢুকেনি জন্য এরকম ব্যবহার করছেন উনি। কি হলো, তাকিয়ে আছো কেন? যাও ফ্রেশ হতে। নয়নিকা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেল। এদিকে আনুশের বাবা ফ্রেশ হয়ে এসে নিজের স্ত্রীকে আনমনে বসে থাকতে দেখে বললেন, জানো আনুশের মা, আমি ভাবতেও পারিনি আনুশ আমার কথায় গ্রামে যাবে বিয়েতে। যখন ফোনে যেতে বললাম তখন তো রাজি হলো না। যত তো দেখো, যার বিয়েতে দাওয়াতে গেল অ্যাক্সিডেন্টলি সেই এখন ওর স্ত্রী। মেয়েটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। না হলে দেখো, বাড়ি ছেড়ে অন্য ফ্ল্যাটে থাকা ছেলেটা আজ বাড়ি ফিরেছে। আমাদের সাথে এতদিন দেখা করেনি আনুশ। যে মাকে না দেখলে ছেলেটার পুরো দিনই মাটি হয়ে যেত, সেই ছেলে কিনা আজ 2 মাস হলো আলাদা ফ্ল্যাটে থাকছে। কি হয়েছে ওর? আনুশের বাবা আজ এতদিন পর আমাকে দেখলো, অথচ মা বলে একটা ডাক পর্যন্ত দিল না আমাকে। ভালো করে দেখার সুযোগটাও দিল না। আমি তো আর কিছু ভাবতে পারছি না। আনুশের মা কেঁদে ফেলল। একমাত্র ছেলেকে আবার তিনি কাছে ফিরে পেয়েছে। আনন্দ বেদনায় মিশ্রিত অশ্রুজল বিসর্জন দিয়ে তিনি আনুশের বাবার বুকে মাথা রাখলেন। আনুশের বাবা চুপ করে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সান্ত্বনা দেবার ভাষা তার জানা নেই। ছেলে কেন হুট করে আলাদা ফ্ল্যাটে চলে গেল আর কেনই বা তাদের কারোর সাথে যোগাযোগ রাখছে না, সে কারণটা সে তারও অজানা। রাত 9:45। ডিনার টেবিলে আনুশের জন্য ওয়েট করে আছে আনুশের বাবা মা। নয়নিকা আনুশকে ডাকতে এসেছে রুমে, কিন্তু আনুশ নয়নিকাকে ডিরেক্ট বলে দিয়েছে সে ডিনার করবে না। নয়নিকা দরজার কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আনুশের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলাচ্ছে। আনুশ নয়নিকার কাণ্ড দেখে নিজের উপর চোখ বুলিয়ে নিল। এভাবে কেন দেখছে মেয়েটা? সবকিছু তো ঠিকই আছে। এই মেয়ের তাকানোতে এত অস্বস্তি হচ্ছে কেন আমার? ওকে কি জিজ্ঞেস করব নাকি কি দেখে এভাবে? চিন্তা ভাবনা বাদ দিয়ে আনুশ জিজ্ঞেস করেই ফেললো, ওইভাবে তাকিয়ে কি দেখো? বললাম তো আমি খাবো না।
বাবা এভাবে কি দেখছে সেটা জানার জন্য দেখি মনটা আনচান করছে আপনার মিস্টার আনুশ। মোটেও না, তোমার এইভাবে তাকানোতে আমার অস্বস্তি হচ্ছে, তাই বলেছি। আমার তাকানো আমার তাকানোতেই যার এত অস্বস্তি, আমার হার্টবিট শুনতে পেলে না জানি তার কি অবস্থা হবে। হোয়াট ডু ইউ মিন? তুমি কি তোমার বুকে আমার মাথা রাখার কথা বললে? আও বললেই বললেই আপনার অজগর মনে হয়, তাই না? এখানে অজগর কই থেকে আসলে আমি বুঝলাম না। মেয়েটার কি মাথা খারাপ নাকি? গতকাল থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সেটার কিছুই কি এই মেয়ের উপর প্রভাব ফেলেনি? আশ্চর্য। আপনি সব বয়সের মানুষদের জিজ্ঞাসা করে দেখবেন, ম্যাক্সিমাম মানুষ অতে অজগরই বলবে, কারণ এটা কমন। ঠিক তেমনই আমিও যেহেতু আপনার বউ, সেহেতু হার্টবিট শোনার কথা বললে আমার বুকে মাথা রাখার কথাটাই আপনার আগে মনে হবে, এটাও কমন। এই ধরনের উদ্ভট যুক্তি কই পাও তুমি? আমি উদ্ভট যুক্তি দিচ্ছি না। দেখুন, হার্টবিট শোনার কথা বলতেই আপনি আমার বুকে মাথা রেখে শোনার কথা বললেন, অথচ আপনার একবারও মনে হলো না স্টেথোস্কোপ দিয়েও হার্টবিট শোনা যায়। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। কোন কুক্ষণে যে কথাটা বলতে গেছিলাম আমি। অন্যদিকে ঘুরে বিড়বিড় করে বলতেই নয়নিকা সামনে এসে দাঁড়ালো। বিড়বিড় করে কি বলছেন জনাব? জোরে সরে বলুন, আমিও শুনে ধন্য হই। এই মেয়ে, তোমাকে না বলেছে আমি খাবো না? চলো না, গিয়ে আমার কথার পিছনে পড়ে আছো কেন? আমি আপনার কথার আগেও নাই পরেও নাই। নিচে বাবা মা আপনার জন্য না খেয়ে বসে আছে, আপনি না খেলে কেউ খাবে না। সো চলুন। তুমি তো আছোই, তো ওনাদের জোর করে খাওয়াতে পারছো না? না পারছি না, কারণ ছেলের জায়গা ছেলের বউ নিতে পারে না। যে বাবা মা ছেলে না খেলে খাবে না বলে, তাদের ছেলের বউ কিভাবে খাওয়াবে? যেখানে ছেলে বাড়িতে উপস্থিত। তুমি সেই কখন থেকে নিজেকে আমার বউ বলে আসছো? আমি তো তোমাকে কালই বলেছি, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না কখনো। আপনি মানুন আর না মানুন, আপনার বাবা মা আমাকে ছেলের বউ হিসেবে মানে। যেভাবেই হোক আপনি আমার বর হয়েছেন, তাই আমিও আপনাকে স্বামী হিসেবেই মানি। আনুশ চুপ হয়ে গেল। এর সাথে শুধু কথায় কথা বাড়বে, এর চেয়ে নিচে গিয়ে খেয়ে আসা ভালো। ধুর, এই যে চলুন। হ্যাঁ চলুন, এত কথার ফায়দা তো হয়েছে। উনি সবার সাথে খেতে রাজি হয়েছেন। যেতে যেতে বিড়বিড় করে কথাগুলো বলেই হেসে দিল নয়নিকা, যেটা আনুশের নজর এড়ালো না। এখন তো নিজে বিড়বিড় করছো। আপনার থেকেই তো শিখলাম একটু আগে। কথাটা বলেই চোখ মেরে নিচে চলে গেল নয়নিকা। মেয়েটা সত্যি বড় অদ্ভুত। এত সহজে নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু ভুলে কি সুন্দর আগামীর পথ চলাকে সহজ করে তুলছে। সবাই যদি ওর মতো হতো, তাহলে কষ্ট কারো জীবনে চিরস্থায়ী হতো না। কথাগুলো ভাবতে ভাবতে আনুশ নিচে নামছে, আর ওইদিকে চোখে জল নিয়ে ছেলের নিজের কাছে আসার দিকে তাকিয়ে আছে আনুশের মা। আজ তার ছেলে তার সামনে থাকবে, তার সামনে বসে খাবে এতদিন পরে। কথাগুলো ভেবেই আনুশের মা ডুকরে কেঁদে উঠল। নয়নিকা তার শাশুড়ির চোখের পানি মুছে দিল, যদিও সে জানে না কেন তিনি কাঁদছেন। আনুশ কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে টেবিলের দিকে আসছে। একটু আগে যদি সে দেখতো তার মায়ের কান্না করছে, তাহলে হয়তো এই বাড়িতে রাত কাটানো তো দূরের কথা, খাবারটাও সে খেত না। রাত প্রায় 12টা বাজতে চলেছে। নয়নিকা আর আনুশ ডিনার শেষ করে উপরে নিজেদের রুমে এসেছে। যদিও আনুশ অন্য রুমে শুতে চেয়েছিল, কিন্তু বাবা মায়ের জন্য আর পারেনি সেটা। নয়নিকা ডিনার শেষ করে এসে নিজের কাপড় গুছিয়ে রাখার জন্য আলমারি খুললো। আনুশ বারান্দা থেকে রুমে আসতেই আলমারি খোলা দেখেই বলল, আমার আলমারি খোলা কেন? কে খুলেছে এটা? আপনি কি চোখে কম দেখেন? দেখতে পাচ্ছেন না কে খুলেছে? আজব লোক। তুমি আমার আলমারি খুলে কি করছো? দেখছি। কি দেখছো? ফুটবল, বাস্কেটবল, ভলিবল বা ক্রিকেট বল কোনটা পাওয়া যায়? হোয়াট? আমার আলমারিতে এগুলো কেন থাকবে? আমি কি প্লেয়ার নাকি? তাহলে আমি আপনার আলমারি খুলে কি করতে পারি? আমার কাপড় তো রাখতে হবে নাকি? হাওয়ায় তো আর ভেসে থাকবে না এগুলো। এই, তুমি কোনো কথা প্যাচ ছাড়া বলতে পারো না, তাই না? না পারি না। এবার সরুন, আমাকে কাজ করতে দিন। আনুশ সোফায় বসে ফোন ঘাটছে, আর মাঝে মাঝে আর চোখে নয়নিকা কি দেখছে। নয়নিকা নিজেও খেয়াল করলো সেটা। নয়নিকা হাতের কাজ শেষ করে টুক করে লাইট অফ করে দিল। কি হলো এটা? লাইট অফ হলো। সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি দেখছো না আমি সোফায় বসে আছি? আপনি কি রাত কানা নাকি? বিছানায় শুতে শুতে কথাটা বলল নয়নিকা। মানে আমি তো এখন অফিসের কাজও করতে পারি। করতে পারেন না? হোয়াট? আমি কি করব না করব সেটা কি তুমি ঠিক করে দিবা? অন্য ক্ষেত্রে করব কিনা জানি না, বাট আমার ঘুমের ক্ষেত্রে তো মাস্ট করব। ইচ্ছে হলে ঘুমিয়ে পড়ুন, আর না হলে দয়া করে মুখটা চুপ রাখুন, আমি ঘুমাবো। ঘুমাও। আর কোনো কথা শুনতে পারবো না কাল থেকে। সবাই নিজেদের মতো স্বাধীন থেকো। আমার জন্য তোমাদের কারো কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমার বাবা মা
আর তুমি যে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়নিকা, তোমাদের ভালোবাসি বলেই তোমাদের থেকে আমার দূরে থাকতে হবে। আনুশের চোখ জোড়া ভিজে গেল কথাগুলো ভেবে। খুব ভোরে সোফা থেকে উঠে নয়নিকার পাশে গিয়ে বসলো আনুশ। সারা রাত সোফায় বসেই কাটিয়েছে সে। নয়নিকার পাশে গিয়ে বসে অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে নয়নিকার মুখের দিকে। কি আশ্চর্য একটা মেয়ে, দুঃখ কষ্ট ভুলে নতুন করে সবকিছু শুরু করার কি সুন্দর চেষ্টা তার। মানুষকে আপন করে নেওয়ার অদ্ভুত একটা ক্ষমতা আছে। আর আমার তো আপন করে নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আপন করে নিতে পারি না। একটা দীর্ঘশ্বাস ফেলে নয়নিকার কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল আনুশ। নয়নিকার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছে না। দোটানায় পড়ে গেল সে। নিজের সাথে অনেক যুদ্ধ করেও হার মেনে নিয়ে শেষমেশ নয়নিকার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। নয়নিকা ঘুমের মধ্যেই নড়ে উঠল, আর সেটা দেখে আনুশ লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। উফ, আর একটু হলেই মেয়েটা জেগে যাচ্ছিল। আর জেগে গেলেই তো আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ছেড়ে দিত। মুখে তো কিছুই আটকায় না এর। অন্ধকার থাকতে থাকতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল আনুশ নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার কিছুক্ষণ পর নয়নিকার ঘুম ভাঙলো। চোখ বন্ধ করে পাশে হাত রাখতেই জায়গাটা ফাঁকা পেল। চোখ মেলে তাকিয়ে দেখে আনুশ সোফাতেও নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো সেখানেও নেই। আনুশ বারান্দায় আছে ভেবে নয়নিকা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসেও যখন আনুশকে রুমে পেল না, তখন সে ডাকতে লাগলো। উনি বারান্দায় এতক্ষণ কি করছে? চুল চিরুনি করছে আর ভাবছে নয়নিকা। বেশ কিছু সময় পার হওয়ার পরেও যখন আনুশ রুমে এলো না, তখন নয়নিকা গেল বারান্দায়। নয়নিকা নিচে নেমে সোজা কিচেনে চলে গেল। ওখানে আনুশের মা রান্না করছে। এত সকালে উঠলে কেন? আনুশটা তো মনে হয় এখনো ঘুমিয়ে আছে। মিষ্টি হেসে কথাটা বলল আনুশের মা। আনুশের মা আর কোনো কথা না বলে সোজা ড্রয়িং রুমে চলে গেল। পিছু পিছু নয়নিকাও গেল। আনুশের বাবা বসে বসে পেপার পড়ছিলেন। সেখানে আনুশকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, আনুশের বাবা, আনুশ কোথায়? আনুশ কোথায় মানে? দেখো এখনো ঘুমাচ্ছে মনে হয়। পেপার থেকে মুখ তুলে বললেন আনুশের বাবা। আনুশের মা ধপ করে সোফায় বসে কান্নাকাটি শুরু করলেন। আনুশের বাবা সান্ত্বনা দিচ্ছেন নিজের স্ত্রীকে। আমি ভাবছিলাম বিয়ে যেহেতু করেছে তাহলে আমার আনুশ আমাদের সাথেই থাকবে, কিন্তু আমার ছেলেটা তো আবারও চলে গেল। আনুশের বাবা, নতুন বউকে এখন কি বলবো আমি? কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলল আনুশের মা। নয়নিকা শাশুড়িকে কথাগুলো বলল ঠিক, কিন্তু ওর নিজেরও কেন জানি মনে হচ্ছে আনুশ বাড়ি ছেড়ে চলে গেছে। অন্তত এই বাড়িতে আসার পর থেকেই সবার ব্যবহারে মনে হয়েছে উনি এই বাড়িতে থাকেন না। বলো বৌমা। আনুশের বাবা চুপ করে আছেন। কিভাবে বলবে সে? তার একমাত্র ছেলে তাদের সাথে থাকে না, আর কেন থাকে না সেটাও তার অজানা। আনুশ এই বাড়িতে থাকে না বৌমা, আর কেন থাকে না সেটাও জানি না। আগে থাকতো, কিন্তু গত 2 মাস ওর কি হয়েছে আমি জানি না। আমার ছেলেটা কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতো না। 4 বছর আগে আনুশকে আমরা লন্ডন পাঠিয়ে পড়াশোনার জন্য গ্র্যাজুয়েট কমপ্লিট হওয়ার 3 মাস আগে ওর আমাদের ফোন করে জানায় ওর সাথে একটা মেয়ের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, আর দেশে ফেরার পরে ওরা বিয়ে করতে চায়। আমার সব সময়ের জন্য ওদের, আর দেশে ফেরার পর ওরা বিয়ে করতে চায়। আমরা সব সময়ের জন্যই আমাদের ছেলের সিদ্ধান্তকে সমর্থন কেন করব না? আনুশের সিদ্ধান্ত সব সময় আমাদের জন্য সফল বয়ে এনেছে। 3 মাস পরে ছেলে একেবারে বাড়ি ফিরে আসবে, ছেলে বিয়ে হবে, এই সব কিছু নিয়ে আমি আর আনুশের মা খুব এক্সাইটেড ছিলাম। আমরা আনুশের বাড়ি ফেরার দিন গুনছিলাম। ওর ফাইনাল এক্সামের সময় হঠাৎ করে আমার হার্ট অ্যাটাকের সময় মতো হসপিটালে অ্যাডমিট করার জন্য মেজর কোনো ইনজুরি হয়নি। আর ছেলের পরীক্ষা চলছিল জন্য তোমার শাশুড়ি ওকে কিছু জানায়নি। আর এক্সাম নিয়ে আনুশ নিজেও খুব বিজি ছিল, কথাও খুব কম হতো ওর সাথে। আমাদের এক্সাম শেষে বাড়ি ফিরবে এমন সময় ভিসা জটিলতা পড়ে আমাদের ছেলেটা বাড়ি ফোন দিয়ে জানায় 15 দিন পর ও ফ্লাইটে উঠবে। চলো, আসার আগেই বিদেশে ফ্রেন্ডদের সাথে আরও কিছুদিন আনন্দ করে থাকতে পারবো ভেবে আমরাও খুশি হয়েছিলাম। হঠাৎ আনুশের ফোন একদিন বন্ধ পায়। আমরা সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও ছেলের ফোন বন্ধও পাই। দুশ্চিন্তায় পড়ে যায় আমরা। পরের দিন সন্ধ্যায় আনুশের ফোন আসে। আনুশ জানায় ফ্রেন্ডরা মিলে পিকনিক করতে গিয়ে কার অ্যাক্সিডেন্টে সেই মেয়েটার শুধু মারা যায় যাকে ও বিয়ে করবে বলে। তার ছেলেটা ভেঙে পড়েছিল বৌমা। অনেক বুঝিয়ে ওকে
আমার বাড়ি ফিরিয়ে আনি। ও কিছুতেই আসতে চাইছিল না। ও বাড়ি ফিরে আসার 1 সপ্তাহ পরে আমার আবারও হার্ট অ্যাটাক হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর অনুজকে বলে, জানায় আমার হার্টের 2টা ব্লক আছে, সার্জারি করতে হবে। আনুস ওর মায়ের সাথে খুব রাগারাগি করেছিল সেদিন। তাকে এত বড় একটা অ্যাক্সিডেন্টের খবর কেন জানায়নি তার জন্য। তারপর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে আসা হলো। আমি যখন প্রায় অনেকটা সুস্থ ঠিক তারপরে একদিন সকালে আনুস জানালো সে আর এই বাড়িতে থাকবে না, আলাদা ফ্ল্যাটে থাকবে। আমরা সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। আমরা অনুমতি দিয়েছিলাম এতে যদি ছেলে ভালো থাকে তবে তাই হোক। আমরা এখানে সেই কষ্ট বুকে চেপে এখানে ছেলের সহ ইচ্ছায় ফিরে আসার অপেক্ষা করছি। কিন্তু ওর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটা আমাদের আজও অজানা বৌমা। আনুশের বাবা আজ কাঁদছে, অঝরে কাঁদছে। ছেলের নাকি খুব বেশি কষ্ট না হলে কাঁদে না। আজ আনুশের বাবা কষ্টে ডুকরে বের হয়ে আসছে ভেতর থেকে। আনুশের মা নিজের স্বামীকে সান্ত্বনা দিচ্ছে। নয়নিকা মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে আনুশকে সে বাড়ি ফিরিয়ে আনবে যেভাবেই হোক, কিন্তু তার জন্য তাকে আনুশের সাথে থাকতে হবে এবং জানতে হবে কেন উনি এই মানুষ দুজনকে এত কষ্ট দিচ্ছে। পরের দিন সকালবেলা লাকেজ গুছিয়ে রেডি হয়ে নিচে নামতে নামতে 7টা বেজে গেল নয়নিকার। নিচে লাকেজ রেখে নয়নিকা সোজা কিচেনে চলে গেল। কি ব্যাপার বৌমা, তুমি সকাল সকাল এরকম রেডি হয়ে কোথায় যাচ্ছ? অবাক হয়ে নয়নিকাকে জিজ্ঞেস করলেন আনুশের মা। আপনার ছেলের ফ্ল্যাটে যাচ্ছি মা, আজ থেকে আমি ওখানেই থাকবো। নয়নিকা এরকম স্টেট কথাতে আনুশের মা একটা ধাক্কা খেলো, তবে তেমন কিছু বললো না। চলে যেতে চাইলে আর বাধা দিব কেন বলো? ছেলেকেই তো ধরে রাখতে পারলাম না নিজের কাছে, আর তুমি তো তার বউ। যাই হোক, তুমি তো আনুশের ফ্ল্যাট চেনো না, যাবে কিভাবে? ড্রাইভার চাচা তো চেনে তাই না মা? ও হ্যাঁ, উনি চিনে, তাহলে ওনার সাথেই যাও। আনুশের বাবা ড্রয়িং রুমে বসে নিউজ পেপার হাতে নিতেই লাকেজের দিকে চোখ গেল। সোফায় বসতে বসতে বললেন, আনুসের মা চা দিয়ে যাও। আর লাগেজ কেন? এখানে কেউ এসেছে নাকি যাচ্ছে? নয়নিকা হাতে চায়ের ট্রে নিয়ে তার শ্বশুরের কাছে গেল। বাবা আপনার চা। দাও বৌমা। চা হাতে নিয়ে মুখ তুলে চাইলেন আনুশের বাবা। রেডি হয়ে আছো যে, তার মানে লাগেজটা তোমার? কোথাও যাচ্ছ নাকি? নয়নিকা তোমার ছেলের ফ্ল্যাটে গিয়ে থাকবে, তোমার ছেলের সাথে। আনুশের মা বসতে বসতে বলল, বাহ, তাহলে তো ভালোই হলো। ছেলেটা একা একা থাকবে, বৌমা থাকলে একজন সঙ্গী পাবে। কিন্তু আনুস কি সেটা জানে? কে জানাবে বলো? তোমার ছেলে তো মোবাইল নাম্বার, ল্যান্ডফোন নাম্বার সব চেঞ্জ করেছে। তাহলে উপায় কি? নয়নিকা বাসা চিনবে কিভাবে? বৌমা নিজেই উপায় বের করেছে। ড্রাইভার ভাই তো বাসা চেনে, সে নিয়ে যাবে বৌমাকে। নয়নিকার দিকে তাকিয়ে বলল আনুশের মা। আমার ছেলেকে দেখে রেখো বৌমা, ওর যেন কোনো কষ্ট না হয়। নয়নিকার হাত ধরে কথাটা বলেই কেঁদে দিল আনুশের মা। নয়নিকা তাকে জড়িয়ে ধরলো। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আপনার ছেলের সম্পূর্ণ খেয়াল রাখবো। আর আপনারাও নিজেদের খেয়াল রাখবেন, কিন্তু একদম অনিয়ম করবেন না। দেখি এত কাঁদলে কিভাবে হবে, এত কাঁদলে কিভাবে যাব আপনাদের ছেড়ে বলুন তো? আর কান্নাকাটি নয় মা, প্লিজ। শাশুড়ির চোখ মুছে দিল নয়নিকা। আচ্ছা, আর কাঁদবো না। ওখানে গিয়ে আমার সাথে যোগাযোগ রাখবি তো মা, বল। আমি চেষ্টা করবো মা, আপনার ছেলে যদি না চায় তাহলে একটু মুশকিল হয়ে যাবে, তবে আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমি এখন আসি মা, দোয়া করবেন। আনুশের বাবা মাকে সালাম করে গাড়িতে উঠে বসলো নয়নিকা। আনুশের ফ্ল্যাটে পৌঁছাতে পৌঁছাতে নয়নিকার পাক্কা 2 ঘন্টা সময় লাগলো। বাসের ড্রাইভার আনুশের ফ্ল্যাটের সামনে নয়নিকার লাগেজ রেখে চলে গেল। নয়নিকা আনুশের ফ্ল্যাটের কলিং বেল বাজালো। বেলের শব্দ শুনে আনুশের ঘুম ভেঙে গেল। কে এলো এই অসময়? শুক্রবারে যে একটু শান্তিতে ঘুমাবো সেই উপায়ও নেই। নিশ্চয়ই খালা এসেছে, বলেছিলাম 11টার পরে এসো। ধুর। ঘুম ঘুম চোখেই মেন ডোর খুলে দিল আনুশ। দরজা খুলে বাইরে তাকাতেই নয়নিকার হাসি মুখ দেখতে পেল সে। আনুশ নিজের চোখ কসলাচ্ছে বারবার। গুড মর্নিং মিস্টার আনুশ, আপনি যা দেখছেন সেটাই ঠিক। আমি নয়নিকাই স্বয়ং উপস্থিত। আপনার সেবায় আমি এখন থেকে সদা প্রস্তুত থাকবো। তুমি সাত সকালে আমার ফ্ল্যাটে কি করছো? কি আর করব বলুন, আপনাকে ছেড়ে থাকতে পারছিলাম না, তাই চলেই এলাম। রুমের ভেতর ঢুকে গেল নয়নিকা।
নয়নিকার কথায় আনুষের চোখ সানা বড়া হয়ে গেল। কি বলে এই মেয়ে? এমনভাবে তাকিয়েছেন চোখ দুটো না তাদের স্থান ত্যাগ করে। সোফায় বসতে বসতে বলল নয়নিকা। মানে? মানে আবার কি? এভাবে এত বড় বড় করে তাকালে চোখ তো আর স্থানে থাকবে না, ঠিক বেরিয়ে আসবে। ও মাই গুডনেস। এক হাত মাথায় আরেক হাত কোমরে রেখে বলে উঠল আনুষ। ব্যথা ব্যথা নাকি কোমর ব্যথা মিস্টার আনুষ? মাসাজ করে দিব? তুমি দয়া করে আমার বাসা থেকে চলে যাও প্লিজ। যাবো বলে তো আসিনি আমি। তুমি এখান থেকে চলে যাওয়ার জন্য কি চাও বলো? তুমি যেটা চাও আমি সেটাই দিব। আপনি আপনার বাবা মায়ের সাথে একসাথে থাকুন, তাহলেই আমি যাব। ইম্পসিবল। আমি কখনোই তাদের সাথে থাকবো না, ইভেন তোমার সাথেও না। আর তুমি যদি চলে না যাও তাহলে আমি যাচ্ছি। আনুষ ঘুরে চলে যেতে নিলেই নয়নিকা আনুষের হাত টেনে ধরে। তুমি আমার হাত ধরেছো কোন সাহসে? আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার হাত কেন, আপনার সব জায়গায় স্পর্শ করার অধিকার আমার আছে। আমি সেই অধিকার দেইনি তোমায়। কিছু অধিকার আপনা থেকেই তৈরি হয়ে যায় মিস্টার আনুষ, দেবার অপেক্ষা রাখে না। কাকে কখন কি অধিকার দিতে হয় সেটা এখন তোমার থেকে শিখতে হবে। এক ঝটকায় আনুষের হাত টেনে নিজের কাছে নিয়ে আনুষের গলা জড়িয়ে ধরল নয়নিকা। দু হাতে গলা জড়িয়ে আনুষের নাকে নাক ঘষল সে। গলা জড়িয়েই বলল, শিখতে হবে বই কি, অনেক কিছুই শেখার বাকি আছে আপনার মিস্টার আনুষ। মুস্কি হেসে ফিসফিস করে কথাটা বলল নয়নিকা। আনুষের হার্টবিট বেড়ে গেছে তো তখনই, যখন নয়নিকা তার হাত ধরেছিল, কিন্তু এখন ভাবছে হার্টবিট মিস না হয়ে যায়। এই মেয়েটা ধরেছে তো ধরেছেই, আর ছেড়ে দেওয়ার নামই নিচ্ছে না। বেশ কিছুক্ষণ হয়ে গেছে নয়নিকা আনুষের গলা জড়িয়ে ধরে আছে। আনুষ নিজেও একটা ঘোরের মধ্যে আছে এখন। ভালোবাসার মানুষটা যদি এত কাছে থাকে তাহলে নিজেকে কন্ট্রোল করার দায় হয়ে যায়। আর এই কন্ট্রোল হারিয়ে কখন যে আনুষ নয়নিকার কোমর পেঁচিয়ে ধরে আছে সেটা সে বুঝতেই পারেনি। কোমরে আনুষের স্পর্শ পেয়ে নয়নিকার শরীরটা একবার কেঁপে উঠেই কেমন যেন শীতল হয়ে গেছে। আনুষের গলা ছেড়ে দিয়ে নয়নিকা কাপা গলায় বলল, মিস্টার আনুষ, মেইন ডোর খোলা আছে, কেউ দেখে ফেলবে, ছাড়ুন আমাকে। আমি কোথায় ধরে আছি? তুমি নিজেই তো আমার গলা ধরে ঝুলে আছো। তাই বুঝি। তো জনাব, এই দুটো কি দেখুন তো। কি আবার? তোমার হাত? এখন আনুষের খেয়াল হলো নয়নিকার হাত নিচে, আর তার নিচের হাত নয়নিকার কোমরে। আনুষ নয়নিকার কোমর হুট করে ছেড়ে দিতেই নয়নিকা তাল সামলাতে না পেরে সোফায় হাতল ধরলো। আর একটু হলেই তো পড়ে যাচ্ছিলাম আমি। এভাবে হুট করে কেউ কাউকে ছেড়ে দেয় নাকি? আজব। আনুষ কোনো উত্তর না দিয়ে দরজা লাগিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে নয়নিকা নিজেও কিছুক্ষণ পর আনুষের রুমে চলে গেল। নয়নিকা আনুষের বিছানায় বসে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে নয়নিকাকে বসে থাকা দেখেই জিজ্ঞেস করলো, আমি তোমার সাথে রুম শেয়ার করতে পারবো না নয়নিকা, তুমি পাশের রুমে থাকবে। আমি আপনার স্ত্রী, আপনার সাথে এক রুমে থাকার অধিকার আমার আছে। অধিকার অধিকার অধিকার? তুমি শুধু তোমার অধিকার ফলাতে এখানে এসেছো তাই না? আর কোন অধিকারের কথা বলছো তুমি, যেটা আমি তোমাকে দেইনি? এই এক কথা শুনতে শুনতে কান দুটো পচে গেল আমার, বিশ্বাস করো। প্রচন্ড রাগের সাথে চিৎকার করে কথাগুলো বলল আনুষ। নয়নিকা চুপ হয়ে গেল, একটা কথাও বলছে না সে। হুট করে এত রেগে যাবে সেটা নয়নিকা ভাবতেও পারেনি। আনুষের এই রূপ সে আগে দেখেনি। আনুষ আবারও বলে উঠল, তুমি এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাও। নয়নিকার লাকেজ ধাক্কা মেরে বাইরে বের করে দিল আনুষ। আর শোনো, তোমার মোবাইলটা আমার কাছে দাও। এবার নয়নিকা কথা বলল। সে আনমনে জিজ্ঞেস করে ফেলল, কেন? আমার মোবাইল দিয়ে আপনি কি করবেন? বেশি কথা বলা আমি পছন্দ করি না, যেটা বলেছি সেটা করো। নয়নিকা নিজের ফোন আনুষের দিকে বাড়িয়ে দিল। আনুষ ফোনটা নিয়ে মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলল। নয়নিকা এবার প্রচন্ড ভয়ে কাঁপছে। এইরকম একটা কাজ আনুষ করবে সেটা সে ভাবতেও পারেনি। আমাকে মিস করছিলে, থাকতে পারছিলে না আমাকে ছেড়ে, তাই তো? থাকো তুমি আমার ফ্ল্যাটে, শুধু আমি ছাড়া বাইরের দুনিয়ায় আর কারোর সাথে তুমি যোগাযোগ রাখতে পারবে না। আসার সময় নিশ্চয়ই দেখেছো আমার এই বাসাটার লোকেশন। আশেপাশে আর কোনো বাসা বা কোনো দোকানপাট কিচ্ছু নেই, ইভেন উপরে নিচে পাশের সব ফ্ল্যাট ফাঁকা। আর এটা মেইন শহরের বাইরে। আপনি কি ভেবেছেন মিস্টার আনুষ আমি এত সহজেই যাব আপনাকে ছেড়ে? আপনাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। চোখ মুছে মনে মনে বলল নয়নিকা। লাকেজ নিয়ে পাশের রুমে ঢুকতেই আনুষের রুমের দরজা লাগানোর শব্দ হলো। বেশ জোরেই লাগিয়েছে আনুষ। আনুষের আজ অনেক কষ্ট হচ্ছে। নয়নিকা লাকেজ রেখে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। আনুষের এইরকম ব্যবহারে সে প্রচন্ড কষ্ট পাচ্ছে। এই কি সেই আনুষ যে আমার অপমানের কথা ভেবে আমার পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, এমনকি আমার আত্মীয় স্বজনদের কথা শোনাতে দুইবার ভেবে দেখেনি? কি এমন হয়েছে ওনার যে এরকম আলাদা? কেঁদে কেঁদে বিছানা এলোমেলো অবস্থাতেই ঘুমিয়ে গেল নয়নিকা। আনুষ নিজের রুমের দরজা লাগিয়ে বিছানায় বসে দুই হাতে মাথা চেপে ধরে কাঁদছে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি নয়নিকা, বিশ্বাস করো। তোমাকে কষ্ট দিয়ে যে আমিও ভালো নেই, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব বলো? তোমাকে হারালে যে আমি মরে যাব। আমি তোমাকে হারাতে চাই না নয়নিকা,
তাই তো তোমাকে কষ্ট দিতে চাই যেন নিজে থেকে আমাকে ছেড়ে তুমি চলে যাও। প্রায় 2 ঘন্টা পেরিয়ে যাবার পর আনুশ নিজের রুমে দরজা খুলল। নয়নিকা রুমে কি যাব? মেয়েটা হয়তো খুব কষ্ট পেয়েছে আমার আচরণে, যাওয়াটা ঠিক হবে না, থাক। নয়নিকার রুম থেকে মুখ ঘুরিয়ে কিচেনের দিকে পা বাড়ালো আনুশ। কিছু দূর গিয়ে আবার থেমে গেল। না, একবার গিয়েই দেখে আসি মেয়েটা কি করছে। ভাবা মাত্র আনুশ নয়নিকার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। আস্তে করে নয়নিকার দরজা খুলে ভিতরে উকি দিল সে। কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরের দিকে তাকিয়ে আছে আনুশ। নয়নিকা নড়ছে না দেখে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। মেয়েটা ঘুমাচ্ছে? এ কেমন মেয়ে? এ কথা শুনলো কষ্ট পেল, এত কথা শুনলো কষ্ট পেল, তারপরেও চোখে ঘুম কেমনে আসে ওর? নয়নিকার দিকে গভীর দৃষ্টি নিয়ে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে আছে আনুশ। নয়নিকার চোখের কোণের পানি সে স্পষ্ট দেখতে পাচ্ছে এখন। তার মানে মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। আনুশ নয়নিকার দিকে ঝুঁকে আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, আই এম সরি নয়নিকা, আমি তোমাকে অনেক হার্ট করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি। হঠাৎ নয়নিকা আনুশের কলার ধরে তার দিকে আনুশকে টান দিল। আনুশ নিজেকে সামলাতে না পেরে নয়নিকার উপর পড়ে গেল। নয়নিকা আনুশের গলা জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, এতই যখন কষ্ট পেয়েছেন তাহলে আদর করে দিন আমাকে, দুজনের কষ্ট কমে যাবে। আনুশ নয়নিকার মাথায় 2 পাশে হাত রেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার মানে তুমি এতক্ষণ ঘুমাওনি? ঘুমের ভান ধরে পড়েছিলে? ঘুমিয়েই ছিলাম, আপনি ছুঁয়ে দিতেই ঘুম ভেঙে গেছে আমার। মেয়েটা মাঝে মাঝে এমনভাবে কথা বলে কেন? আমাকে অপ্রস্তুত করতে নাকি? ছাড়ো আমাকে, এভাবে ধরে আছো কেন? নয়নিকা এবার আনুশকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরলো। প্রায় 2-3 মিনিট পার হওয়ার পর নয়নিকা আনুশকে বলল, মিস্টার আনুশ, একটা প্রশ্নের উত্তর দেবেন? কি প্রশ্ন? ব্রুকুসকে জিজ্ঞেস করলো আনুশ। পুরুষ এবং মহিলা এদের মধ্যে কার শক্তি বেশি? কার আবার? নিঃসন্দেহে পুরুষের। তাহলে একজন পুরুষ হয়ে আমাকে ছেড়ে দিতে বলছেন যে? আপনি নিজেই তো আমাকে ছাড়িয়ে উঠতে পারেন, কিন্তু আপনি উঠছেন না কেন জানেন? কেন? কারণ আপনার এভাবে থাকতে ভালো লাগছে, আর এই ভালো লাগা আপনি উপভোগ করছেন, তাই আমি এত কিছু বলার পরেও আপনি আমার উপরেই আছেন। এখন আনুশ নিজের হুঁশে ফিরে এলো। সত্যি তো, আমি কেমন একটা ঘরের মধ্যে ছিলাম এতক্ষণ, আমার কোনো কিছুর খেয়ালই ছিল না। সেম অনিও আনুষ, সেম সেম। আপনার ভাবনা শেষ হলে আপনি এখন উঠতে পারেন, যথেষ্ট ভারী আপনি। আনুশ তড়িঘড়ি করে নয়নিকার উপর থেকে নেমে পড়ে বলল, আমার বয়ে গেছে তোমার উপরে থাকতে। বাই দ্য ওয়ে, তুই মেয়ে হয়ে একজন ছেলেকে এভাবে টেনে নিজের উপর ফেলো কিভাবে? তোমার কি লজ্জা শরম নেই নাকি? ইস, আসছে আমার লজ্জাবতী। শুনুন মিস্টার, বরটা তো আমারই, তাই না? তাহলে লজ্জা কেন পাবো আমি? এই মেয়েকে কিছু বলাই বৃথা, শুধু শুধু নিজের কথা খরচ। কথাগুলো বলে আনুশ বেরিয়ে গেল নয়নিকার রুম থেকে। এদিকে নয়নিকার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। সকালে ব্রেকফাস্ট করে বের হইনি ওনার সাথে একসাথে খাবো বলে, কিন্তু এসেই তো বেশ কিছু কথা হজম করতে হলো। যাই হোক, দেখি কিচেনে কিছু আছে কিনা খাবার মতো, তার আগে গোসলটা সেরে নিই। নয়নিকা চট করে গোসল করে বেরিয়ে কিচেনে চলে গেল, কিন্তু গিয়ে দেখে খাবার মতো কিছুই নেই। কিচেন থেকেই নয়নিকা চিৎকার করে আনুশকে ডাকলো। মিস্টার আনুশ! আনুশ তড়িঘড়ি করে কিচেনে চলে এলো। কি ব্যাপার কি? এইভাবে চিল্লাচ্ছ কেন? মিস্টার আনুশ, একটা মেয়ে সেই সকালে এসছে, আসার পর তাকে কোনো খাবার অফার না করে আপনি কথা গিলিয়েছেন। এখন তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তো এখনো কি না খাইয়ে বসে রাখবেন? আপনার মিনিমাম কমন সেন্স বলে কি কিছু নেই নাকি? আজব, কিচেনেও কিছু নেই খাবার মতো। কি খাবো আমি এখন? সেটা ডিরেক্ট বললেই হয় যে তোমার ক্ষুধা লেগেছে। আমি অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, এলো বলে। আপনি আমার জন্য খাবার অর্ডার করেছেন, ভালো কথা, কিন্তু একবারও শুনে নেবার প্রয়োজন মনে করলে না আমি কি কি পছন্দ করি? কাজটা কি ঠিক হলো? চিকেন বিরিয়ানি প্লাস কোকা কোলা চলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, পছন্দের খাবার তো চলতেই হবে। প্রায় আধা ঘন্টা পর খাবার এলো। নয়নিকা আর আনুশ দুজনেই টেবিলে বসে পড়লো। নয়নিকাকে আনুশ খেতে বলে নিজেও খাওয়া শুরু করলো। আনুশ চামচ দিয়ে খেতে যাবে, এমন সময় নয়নিকা বলল, আল্লাহ দুটো হাত কেন দিয়েছে? হাত দিয়ে খেতে পারছেন না? না পারলে বলুন, আমি খাইয়ে দিই। নো নিড, আমি নিজেই পারবো। খট করে টেবিলে চামচ রেখে হাত দিয়ে পুনরায় খাওয়া শুরু করলো আনুশ। 2-3 বার খাওয়ার পর নয়নিকার দিকে তাকিয়ে বলল, কি হলো, খাচ্ছ না যে? একটু আগেই তো কি খাবে বলে আবার মাথা খাচ্ছিলে, এখন খাবার সামনে নিয়ে হাত তুলে বসে আছো কেন? আমি লেগ পিস পছন্দ করি, কিন্তু সেটা আমার প্লেটে পড়েছে। এই তুমি কি বাচ্চা? পছন্দের জিনিস দিয়ে তৃপ্তি মতো খেতে হলে যদি শুনতে হয় আমি বাচ্চা, তবে আমি তাই। আপনি আপনার প্লেট আমাকে দিন, আমারটা আমি টাচও করিনি। নির্ভেজাল ভাবে খেতে পারেন এটা। আনুশ আর কথা না বাড়িয়ে প্লেট চেঞ্জ করে নিল।
কারণ সকাল থেকে সে না খাওয়া, প্রচুর খিদে পেয়েছে তার। লেগ পিস পেলো নাকি কারো মাথা পেলো সেটা নিয়ে ভাবার বিন্দুমাত্র আগ্রহ নেই তার। আর নয়নিকা পরম তৃপ্তিতে আনুশের প্লেট থেকে খাবার মুখে তুলছে। লেগ পিসের জন্য না, ভালোবাসার মানুষের প্লেট থেকে খাবার খাওয়ার শান্তিই আলাদা। নিজে থেকে তো খাইয়ে দেবে না, তাই এভাবেই নিতে হলো। দুপুরের শেষ ভাগে দুজন খেতে বসেছিল। খাওয়া শেষে যার যার রুমে চলে গিয়েছিল ওরা রেস্ট নিতে। পেটে দানা পানি পড়ায় নয়নিকার চোখ ভেঙে আবারও ঘুম এলো। আনুশ নিজের রুমের দরজা লাগিয়ে দিয়েছে, আর নয়নিকা পাশের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেল। পুরো সন্ধ্যা কাটিয়ে ঘুম থেকে উঠতে উঠতে নয়নিকার প্রায় 8টা বেজে গেল। বিছানা থেকে নেমে সোজা আনুশের রুমের দিকে রওনা দিল সে। দরজা খোলা দেখে ভাবছে ভিতরে ঢুকবে কিনা। ঢুকেই যাই, কি আর হবে, না হয় আবারও 2-4টে কথা শোনাবে, আমিও শুনবো। ভাবতে ভাবতে ভিতরে ঢুকে গেল নয়নিকা, কিন্তু ভিতরে কাউকে সে দেখতে পেল না। আর খোঁজার প্রয়োজনও মনে করলো না সে। দেখতে দেখতে প্রায় রাত 12টা বাজতে চললো। আনুশ বাড়ি ফেরেনি। এদিকে নয়নিকা আনুশের চিন্তায় পুরো বাড়ি পায়চারি করে বেড়াচ্ছে। না বসে স্বস্তি পাচ্ছে, না দাঁড়িয়ে। নয়নিকার এখন বেশ ভয় ভয় লাগছে। চারদিকে কেমন শুনশান নীরবতা। একটু যে টিভি দেখবে সেই উপায়ও নেই, কেবল কানেকশনটাও কাটা। কি যে মনে করেন মিস্টার আনুশ নিজেকে? আমি একা একটা মেয়ে বাড়িতে থাকতে পারছি না জেনেও উনি এত দেরি করছেন। হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠলো। নয়নিকা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আপনি কোথায় ছিলেন? আপনি জানেন আমি কতটা ভয় পাচ্ছিলাম একা একা। এমন ভুতুড়ে পরিবেশে কোনো মানুষ থাকে মিস্টার আনুশ? তো থেকো না, আমি কি তোমাকে জোর করেছি থাকার জন্য? তার মানে এটাই, তুমি থাকতে না পারলে ক্লিয়ারলি বলে দাও আমাকে, আমি নিজে গিয়ে তোমাকে বাবা মায়ের কাছে রেখে আসবো। সোফায় আরাম করে গা এলিয়ে দিয়ে চোখ বুজে নয়নিকার সাথে কথা বলছে সে। নয়নিকা প্রচন্ড রাগে টেবিল থেকে এক জগ পানি এনে আনুশের মুখে ছুঁড়ে মারলো। হোয়াট দ্য হেল নয়নিকা, কি করলে এটা তুমি? লাফিয়ে উঠে বলল আনুশ। দেখতে পাচ্ছেন না কি করেছি, নাকি আবার করে দেখাতে হবে? হোয়াটস রং উইথ ইউ? এরকম একটা নির্জন বাড়িতে আমাকে একা রেখে কিভাবে বাড়ি ফিরতে রাত 12টা বাজালেন আপনি? আনুশের কলার চেপে ধরে কথাটা বলল নয়নিকা। ডোন্ট ব্লেম মি নয়নিকা, আমি কি একবারও তোমাকে বলেছি আমার কাছে এসে থাকার কথা? বলিনি তো। তাহলে আমি কখন বাড়ি থাকবো আর কখন থাকবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি নিজ দায়িত্বে এসেছো, সো তোমারটা তোমারই বুঝে নিতে হবে। নয়নিকার হাত থেকে কলার ছাড়িয়ে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল আনুশ। আর নয়নিকা সোফায় বসে রাগে ফোঁস করছে। উনি কি ভেবেছেনটা কি আমাকে এভাবে বের করার পায়তারা করছেন, তাই না? ওকে ফাইন, আমিও দেখবো কিভাবে বের করে আমাকে এই ফ্ল্যাট থেকে। অনেকক্ষণ পর নয়নিকা উঠে গেল আনুশের রুমের দিকে। দরজা লাগানো দেখে দরজায় বেশ সজোরে ধাক্কা দিয়ে যাচ্ছে সে। কিছুক্ষণ পর দরজা খুলে দিল আনুশ। আশ্চর্য মেয়ে তো তুমি, অসভ্যের মতো দরজা ধাক্কাচ্ছ কেন? ম্যানার্স জানো না নাকি? আমি অসভ্য? ম্যানার্স জানি না, তাই না? নয়নিকা কথা বলছে আর আনুশের দিকে আগাচ্ছে, আর আনুশ পিছিয়ে যাচ্ছে এক পা করে। হঠাৎ নয়নিকা আনুশের গলা জড়িয়ে ধরে আনুশের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। 2-3 মিনিট এভাবে কাটানোর পর নয়নিকা আনুশকে ছেড়ে দিল। এই অসভ্য মেয়ে, এটা কি করলে তুমি? আনুশ ভাবতে পারেনি নয়নিকা এমন করতে পারে। বারে, আপনিই তো বলেছেন নিজেরটা নিজে বুঝে নিতে। তার সাথে এই বিহেভিয়ার কি সম্পর্ক? আপনি তো আমারই, তাই আমার যেটা প্রাপ্য আমি সেটা যেভাবেই হোক বুঝে নিব। আচ্ছা শুনুন না। যা বলবে তাড়াতাড়ি বলে বিদায় হও এই রুম থেকে। কেমন লাগলো বলুন? কি কেমন লাগলো? আহা, যেন ভাজা মাছটি উল্টিয়েই খেতে জানেন না। আনুশ বড়সড় একটা বিষম খেলো। অঘটন ঘটিয়ে আবার জিজ্ঞেস করা হচ্ছে, আজব। অপ্রস্তুত হয়ে বলল আনুশ। তোমার মুখে কি কিছুই আটকায় না নয়নিকা? বোঝা তো ভালোই বোঝেন, স্বীকার করতে সমস্যা কোথায় সেটাই ভেবে পাই না। নয়নিকার মুখ চেপে ধরে রুম থেকে নয়নিকাকে বের করে দিল। দরজা লাগিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। ওদিকে রুমের বাইরে গিয়ে নয়নিকা হাসছে। হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে গেছে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল দুজনের একই ফ্ল্যাটে। একজন চেষ্টা করছে কিভাবে এই মেয়েকে বাসা থেকে বের করা যায়, অন্যজন ভাবছে কিভাবে বাবা মায়ের সাথে ছেলেকে এক বাসায় রাখা যায়। হঠাৎ একদিন দুপুরে আনুশ বাসায় তার এক ফ্রেন্ডকে নিয়ে হাজির হলো। নয়নিকা আনুশের ফ্রেন্ডের সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে। বলবেই না কেন, এ বাসায় আসার পর থেকে এই প্রথম অন্য একজন মানুষকে দেখলো সে। তাকে রান্না করে খাওয়ালো নয়নিকা। সারাদিন আনুশের ফ্রেন্ডের সাথে হাসি ঠাট্টা করতে গিয়ে নয়নিকা খেয়ালই করলো না ম্যাক্সিমাম টাইম আনুশ ওদের সাথে ছিল না। সন্ধ্যায় আনুশের ফ্রেন্ডকে বিদায় দেবার সময় নয়নিকা খেয়াল করলো আনুশ অনুপস্থিত। নয়নিকা আনুশের রুমে গিয়ে দেখলো আনুশ বিছানায় হেলান দিয়ে কপালে হাত দিয়ে শুয়ে আছে। মিস্টার আনুশ, আপনি রুমে কি করছেন? এমনি শুয়ে আছি, একটু টায়ার্ড আছি তো তাই।
আপনার কি শরীর খারাপ লাগছে? জ্বর টর হলো নাকি দেখি? বলেই আনুষের কপালে হাত দিতে গেল নয়নিকা। ডোন্ট টাচ মি নয়নিকা, আমার কিছু হয়নি। তুমি কেন এসেছো বলো। ও, বলতে আসছিলাম যে আপনার ফ্রেন্ড তো চলে যাচ্ছে, তাকে তো বিদায় দিতে হবে। চলুন চলুন। হাসতে হাসতে বলল নয়নিকা। ও চলে যাচ্ছে, ঠিক আছে চলো। এভাবে কথা বলছেন কেন? এমনি চলো যাই। আজ নয়নিকার আনুষের সাথে ঝগড়া করার মুড নেই, কারণ এতদিন পরে অন্তত একজন বাইরের মানুষকে সে দেখতে পেরেছে, আর সেটা শুধুমাত্র আনুষের জন্য হয়েছে। নয়নিকা আনুষের ফ্রেন্ডকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। আনুষ নয়নিকাকে বলল, আমি রিফাকে নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি, তুমি চাইলে আসতে পারো। না, যাব না, এখানেই ঠিক আছে আমি। নয়নিকার খুব ইচ্ছে ছিল নিচ পর্যন্ত রিফাতকে এগিয়ে দিতে। এক ফ্ল্যাটে বন্দি থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে তার, কিন্তু আনুষকে সে বুঝতে দিতে চায় না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সে যেতে পারলো না, কারণ আনুষের কথা বলার ধরনটা তার ভালো লাগেনি। নিচে রিফাতের গাড়ি কাছে গিয়ে আনুষ রিফাতকে জিজ্ঞেস করলো, কেমন দেখলি রে রিফাত, ভালো লেগেছে? আমি জানি তোর ভালো লেগেছে। তুই আরেকটু ভেবে দেখ আনুস, প্লিজ। নয়নিকা খুব ভালো মেয়ে, তুই এত সিম্পল একটা বিষয়ের জন্য ওকে কষ্ট দিস। আমার ভাবা হয়ে গেছে রিফাত। কিন্তু নয়নিকা, ও কি রাজি হবে? নয়নিকা সোফায় বসে আছে, আজও খুব খুশি। অন্তত একজন বাইরের মানুষকে আজ সে দেখেছে। একা একাই হাসছে নয়নিকা। আনুষ রিফাতকে বিদায় দিয়ে উপরে চলে এলো। দরজা খোলাই ছিল। ভিতরে ঢুকে দরজা লাগাতে লাগাতে বলল, দরজা না লাগিয়ে বসে আছো যে? আপনি তো বাইরে ছিলেন, তাই আর লাগাইনি। নাকি খেয়াল ছিল না? সেটা বলতে পারেন। আজ অনেক খুশি খুশি লাগছে তোমাকে। সত্যি আমি আজ অনেক খুশি। প্লিজ জিজ্ঞেস করবেন না কেন? প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে বলল নয়নিকা। জিজ্ঞেস করার কি আছে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। রিফাতকে দেখে তুমি এত খুশি, তাই না? আপনি ধরে ফেললেন আমার খুশির কারণ। আপনার ব্রেন আছে বলতে হয়। তোমার রিফাতকে কেমন লাগে নয়নিকা? জিজ্ঞাসু দৃষ্টিতে নয়নিকার দিকে তাকালো আনুষ। এই প্রশ্ন করার মানে কি? কি বোঝাতে চাইছেন উনি? আমি যদি বলি ভালো লেগেছে, তাহলে কি উনি আবারও রিফাত ভাইকে এই ফ্ল্যাটে দাওয়াত করবেন? করলে তো ভালোই হবে, অন্তত মাঝে মাঝে আড্ডা দেবার মতো কেউ থাকবে। এমনিতে তো পৃথিবীর মাঝে থেকেও মনে হয় আমি মঙ্গল গ্রহে থাকি, সবার থেকে বিচ্ছিন্ন। কি হলো, কি ভাবছো? রিফাত ভাই বেশ মজার মানুষ, আমার কাছে তো ভালোই লাগলো। একদিন দেখে মানুষ বিচার করা যায় না। আর আপনি যখন এখানে এসেছেন, তাহলে তো ভালোই হবে। তোমার ভালো লেগে থাকলে রিফাতকে মাঝে মাঝে দাওয়াত করব, কি বলো? বাহ, তাহলে তো ভালোই হয়। সবাই মাঝে মাঝে একসাথে আড্ডা দিতে পারবো। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। কি? এখানে আসার পরেই বললেন আপনার সাথে থাকতে হলে আমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে, আর সে আপনি কিনা আপনার ফ্রেন্ডকে বাসায় নিয়ে এলেন। ব্যাপারটা ঘোলাটে লাগছে আমার কাছে। আনুষ কথাটা এড়িয়ে গিয়ে বলল, তুমি চাইলে মাঝে মাঝে রিফাতের সাথে বাইরে বেড়াতে যেতে পারো নয়নিকা। রিফাতের সাথে মানে? না মানে আমার সাথে, আর চেনা হিসেবে রিফাতও থাকলো, সেটাই বললাম আর কি। ও তাই বলুন, আমি যাব, আমার কোনো প্রবলেম নেই। নয়নিকা আর দ্বিতীয়বার আনুষকে জিজ্ঞেস করলো না কেন রিফাতকে সে বাসায় এনেছিল। যদি রাগ করে আবারও ঘরবন্দি করে রাখে, তাহলে তো সেই আগের মতোই করুণ দশা হবে। তোমার রিফাতকে ভালো লাগবে সেটা আমি ভাবিনি নয়নিকা। তুমি আমার সামনে আগানোর পথটা আরো ক্লিয়ার করে দিলে। আমি রুমে যাচ্ছি, প্রচুর ঘুম পাচ্ছে আমার। উঠে চলে যাচ্ছে নয়নিকা। এখন 9টা বাজেনি, এর মধ্যে তোমার ঘুম পেয়ে গেল? সারাদিন অনেক টায়ার্ড ছিলাম তো তাই। ওকে বাই, গুড নাইট। নয়নিকার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আনুষ। সোফায় গা এলিয়ে দিয়ে ভাবছে, নয়নিকা হয়তো আপত্তি করবে না, আর রিফাতকে তো ওর ভালোই লাগে, আর রিফাত নিজেও খুব ভালো ছেলে, ওর ভালোই থাকবে। এরপর বেশ কয়েকদিন খুব ভালো কাটলো নয়নিকার। 15 দিনের মধ্যে 10 দিনই রিফাত লাঞ্চ করেছে আনুষদের সাথে। মাঝে মাঝে ওরা তিনজন বেড়াতেও গেছে। প্রথম প্রথম নয়নিকার খুব ভালো লাগলো। বন্দি কাছে ছেড়ে বাইরে বের হওয়ার আনন্দে সে ভুলে যেত বেড়ানোর বেশিরভাগ সময় আনুষ অনুপস্থিত থাকতো। সে আর রিফাতই বেশি সময় কাটাতো। শুধু বাসায় ফেরার আগ মুহূর্তে আনুষের দেখা পেত নয়নিকা। একদিন রাতে নয়নিকার রুমে নক করলো আনুষ। বাইরে প্রচুর বৃষ্টি। নয়নিকা বসে বসে বই পড়ছিল। ওর সাথে আমার একটু কথা আছে নয়নিকা। হ্যাঁ বলুন। হঠাৎ বউয়ের রুমে আপনার পদধূলি দিলেন, কি ব্যাপার? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, সো বি সিরিয়াস। আচ্ছা বলুন। হাতে বই রেখে মনোযোগী হলো সে। রিফাতকে কেমন বুঝলে? ভালোই তো, কিন্তু কেন? কারণ 6 মাস পর রিফাতের সাথে তোমার বিয়ে। নয়নিকা যেন আকাশ থেকে পড়লো। বিছানা থেকে উঠে গিয়ে হাতের বইটা টেবিলে রেখে আনুষের দিকে ঘুরে তাকালো। আপনি এই টাইপ ফান করার জন্য এসেছেন এই রুমে? আমি সিরিয়াসলি বলেছি কথাটা। 6 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে
রিফাতের সাথে বিয়ে দিব, এটাই ফাইনাল। আপনি আমাকে ডিভোর্স দিতে চাইলেই আমি দিয়ে দিব ভেবেছেন? এতই সহজ সবকিছু? কোন সাহসে বলেন এই কথা? আনুশের কলার ঝাঁকিয়ে কথাটা বলতেই আনুশ কলার ছাড়িয়ে নয়নিকার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। আমি যখন বলেছি তোমার রিফাতকে বিয়ে করতে হবে, তাহলে সেটাই ফাইনাল, কথাটা মনে রেখো। থাপ্পড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে নয়নিকা, ঠোঁট কেটে রক্ত পড়ছে। আনুশ তার গায়ে পর্যন্ত হাত তুললো আজ ডিভোর্সের কথা বলে। আমি আপনাকে ভালোবাসি আনুশ, খুব বেশি ভালোবাসি। আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আপনি প্লিজ এরকম করবেন না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নয়নিকা আনুশের পা জড়িয়ে কেঁদে কেঁদে কথাগুলো বলল, কিন্তু আনুশ শুনলো না। পা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। নয়নিকা আনুশের পিছে পিছে গেল। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরেও আনুশ দরজা খুললো না। দরজা ধাক্কানোর আওয়াজ মিলিয়ে যেতেই আনুশ হাঁপ ছেড়ে বাঁচলো। কয়েকটা দিনই তো কষ্ট হবে নয়নিকা, একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। মনে মনে বলল আনুশ। আর কিছু ভাবতে পারছে না সে। সারা রাত নির্ঘুম কেটেছে আনুশের। নয়নিকার জন্য খুব কষ্ট পাচ্ছে সে। খুব করে ইচ্ছে করছে একবার নয়নিকার রুমে গিয়ে দেখতে ও কেমন আছে। কতবার যে নিজের দরজার কাছে গিয়ে ফিরে এসেছে তার ইয়াত্তা নেই। নিজের দরজা খোলার সাহস পাচ্ছে না আনুশ। নয়নিকার সামনে গিয়ে কোন মুখে দাঁড়াবে সে? মেয়েটা হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়েই গেছে। সারা রাত আকাশ তার অশ্রু বিসর্জন দিয়েছে, আর আকাশের সাথে পাল্লা দিয়ে অশ্রু বিসর্জন দিয়েছে আনুশ আর নয়নিকাও। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির কিচিরমিচির ধ্বনিতে মুখর হয়ে আছে চারপাশ। আনুশের মনে পড়ে গেল নয়নিকার সাথে একই রুমে কাটানো স্মৃতি। বিয়ের রাতেও তো এমন বৃষ্টি ছিল, নয়নিকা ছিল আমার সামনে, গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে। আমি যে ওকে সারা রাত দু চোখ ভরে দেখছিলাম সেটা মেয়েটা বুঝতেই পারিনি, আমাকে ঘুমাতে বলেছিল। পাগলি একটা, আমি ঘুমিয়ে গেলে ওকে দেখতাম কিভাবে? দুটো রাতই তো পেয়েছিলাম ওকে মন ভরে দেখার। ঘুমিয়ে ঘুমিয়ে সেই সুযোগটা মিস করার মতো পাগল নাকি আমি? তাই তো বলেছিলাম আমার ঘুম আসবে না, আর আমার ঘুম পাগলি বউটা সেটাই বিশ্বাস করেছিল। আমার বউ কথাটা মনে হতেই ধ্যান ভঙ্গ হলো আনুশের। সে রকিং চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। না না না, এ আমি কি করছি? নয়নিকাকে আমি আমার বউ ভাবছি কেন? ওকে তো আমি ডিভোর্স দিব, তারপর রিফাতের সাথে বিয়ে দিয়ে ওকে বাঁচিয়ে রাখবো। আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ওকে চোখের দেখা দেখতে পারি দূর থেকে। আমার স্ত্রী হয়ে থাকলে তো আমি ওকে হারিয়ে ফেলবো নিতুর মতো। নিতু বিদেশে পড়তে গিয়ে যে মেয়েটাকে আনুশ ভালো লাগে এবং দেশে ফিরে বিয়ে করবে ভেবে রেখে। নিতুকে বিয়ে করতে চেয়েছি, তাই ওকে আল্লাহ আমার থেকে কেড়ে নিয়েছে। আর নয়নিকা তো আমার স্ত্রী হয়ে গেছে। নয়নিকা আনুশের স্ত্রী। এই কথা মনে পড়তেই আনুশের আবারও মনে পড়ে গেল সে নয়নিকাকে থাপ্পড় মেরেছে। আনুশের ভয় আরো বেড়ে গেল। আনুশ ছুটে চলে গেল নয়নিকার রুমের দিকে। নয়নিকার রুমে গিয়ে দেখলো নয়নিকা বিছানায় নেই। পাগলের মতো ওয়াশরুম, বারান্দা সব জায়গা খুঁজেও সে নয়নিকাকে পাচ্ছে না। রুম থেকে বাইরে এসে পুরো ফ্ল্যাট আনাচে কানাচে খুঁজতে খুঁজতে বাসার দরজার দিকে চোখ পড়লো আনুশের। নয়নিকা নিজের কোনো ক্ষতি করে বসলো না তো? হারিয়ে গেল না তো? ও আমার থেকে? দরজা খোলা কেন? নয়নিকা কি বাসা থেকে চলে গেছে বাবা মায়ের কাছে? কিন্তু ও তো শহরের কিছুই চেনে না, আর টাকা পয়সাও তো নেই, যাবে কিভাবে? আর যদি চলে যেতে গিয়ে হারিয়ে যায়, আমি ওকে কিভাবে খুঁজবো? ওর কাছে তো ফোনও নেই। ভাবতে ভাবতেই আনুশ তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কলাপিসিবল গেটে ডাবল তালা দেখে আনুশ নিশ্চিত হলো যে নয়নিকা বাসার বাইরে যায়নি। আনুশ হাঁপ ছেড়ে বাঁচলো। নয়নিকা বাসার বাইরে যায়নি সেটা ভেবে সিঁড়ির ওপর বসে লম্বা একটা শ্বাস নিতে। নয়নিকা বাসার বাইরে যায়নি, তার মানে ও ছাদে গেছে। ও মাই গড, কাল সারা রাত বৃষ্টি হয়েছে। ও কি রাতভর বৃষ্টিতে ভিজেছে আমার উপর রাগ করে? ভাবতে না ভাবতেই আনুশ আবারও সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। ছাদের গেটে খোলা দেখে আনুশ নিশ্চিন্ত হলো নয়নিকা এখানেই আছে। ছাদের এক পাশ খুঁজে ওকে না পেয়ে অন্য পাশে গেল আনুশ। গিয়ে দেখলো নয়নিকা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর পরনের সব ভেজা। মেয়েটার বৃষ্টির পানিতে অ্যালার্জি হয়, আর সারা রাত ধরে ভিজে ভিজে হয়তো জ্বর এসে গেছে। দৌড়ে নয়নিকার কাছে গিয়ে ডাকলো আনুশ। নয়নিকা, এই নয়নিকা উঠো, প্লিজ উঠো না, আর কখনো তোমাকে মারবো না, আমি প্রমিস করছি। নয়নিকা প্লিজ একবার উঠো। আজ আমার জন্যই তোমার এই অবস্থা। আমি এই জন্যই তোমাকে আমার সাথে রাখতে পারছি না। তোমাকে ভালোবেসেও স্ত্রীর মর্যাদা দিয়ে একসাথে পথ চলতে পারছি না। আমার বাবা মাকে সারাটা জীবন ভালো রাখতেই তাদের থেকে দূরে থাকি আমি। তারপরেও কেন সবাই কষ্ট পায় আমার কারণে? নয়নিকাকে বুকে জড়িয়ে কাঁদছে আনুশ। চিৎকার করে কাঁদছে সে। নয়নিকাকে বুকে জড়িয়ে কোলে করে নিয়ে বাসায় আসলো আনুশ। নিজের রুমে নিয়ে নয়নিকার ড্রেস চেঞ্জ করে দিল সে। ওদের ফ্যামিলি ডক্টরকে কল করলো, বাসায় ডাকলো আনুশ আর্জেন্ট ভাবে। আর ডক্টর আসার আগ পর্যন্ত আনুশ নয়নিকার হাত পায়ে তেল মালিশ করে ওর শরীর উষ্ণ করার চেষ্টা করছে।
আর শরীরে কম্বল মুড়িয়ে রেখেছে। কিছুক্ষণ পর ডাক্তার এলো। আনুশ তাকে রুমে নিয়ে গেল। বেডরুমে নয়নিকাকে দেখে ডক্টর ভড়কে গেলেন। মনে মনে ভাব, অনুষ একটা মেয়েকে নিয়ে এরকম নির্জন ফ্ল্যাটে থাক। অনুষের চরিত্র খারাপ, সেটা যদি খুদ ওর বাবা মা এসে বলে তবুও তো বিশ্বাসযোগ্য হবে না। তাহলে এই মেয়েকে ফ্যামিলি ডক্টর হলেও সে জানে না আনুশ বিয়ে করেছে। আর যখন আনুশ ফোনে তাকে এই ফ্ল্যাটের লোকেশন জানায়, তখন তার কাছে আজব লেগেছিল। এরকম অবস্থা কিভাবে হলো সেটা আনুশের থেকে শুনে নিল ডক্টর। নয়নিকাকে চেক আপ করে জানায় জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। বৃষ্টিতে অনেকক্ষণ ভেজার পরে শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল, আর কোল্ড অ্যালার্জি হওয়ায় শরীরে অ্যালার্জি বের হয়েছে। এখানে ঠান্ডা, জ্বর আর অ্যালার্জির ওষুধ আছে, টাইমলি খাইয়ে দিও। তরল খাবারটা প্রথম দিকে দিও, আস্তে আস্তে ভারী খাবার দিও। আর মেয়েটার শরীরের যত্ন নিও। শরীর অনেক দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করে না বোধহয়। ঠিক আছে আঙ্কেল, আপনি যেভাবে বললেন সেভাবেই হবে। শুধু বলুন ও ঠিক হয়ে যাবে তো? ডোন্ট ওয়ারি মাই সান, এভরিথিং উইল বি ফাইন। এখন আমার যেতে হবে হসপিটালে, রোগীর অনেক চাপ। শুধু তুমি ফোন করলে বলে চলে এলাম। থ্যাঙ্কস আঙ্কেল, চলুন আপনাকে গেট পর্যন্ত পৌঁছে দেই। হ্যাঁ চলো। বাই দ্য ওয়ে, মেয়েটাকে অনুষ আর তোমার সাথে কি করছে? দরজার কাছে গিয়ে কথাটা জিজ্ঞেস করলো ডক্টর। মেয়েটা আমার স্ত্রী আঙ্কেল। তাই নাকি? কংগ্রাচুলেশন। বাট বিয়ে করলে কবে? আর আমাকে দাওয়াতের লিস্ট থেকে বাদ দিয়ে দিলে, এটা ঠিক হলো? মজা করে কথাটা বললেন। হুট করে হয়ে গেছে আঙ্কেল, প্লিজ কিছু মনে করবেন না। ডক্টর বিদায় নিয়ে চলে গেল। আনুশ তাকে বিদায় দিয়ে কিচেনে ঢুকলো নয়নিকার জন্য স্যুপ বানাতে। স্যুপ বানিয়ে রুমে ঢুকতেই দেখলো নয়নিকা চোখ মেলে তাকিয়েছে। আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করছে সে। এই নয়নিকা, এভাবে উঠতে পারবে না একা একা। ওয়েট, আমি আসছি। লাগবে না আপনার আশা। আমি একাই উঠতে পারবো। থাপ্পড় বেড়ে আবার দরদ দেখানো হচ্ছে। নিকুচি করেছে তোর দরদের। বিড়বিড় করতে করতে উঠে বসার চেষ্টা চালাচ্ছে নয়নিকা, কিন্তু পারছে না। আনুশ সুপের বাটিটা বেড সাইড টেবিলে রেখে নয়নিকাকে ধরে বসাতে বসাতে বলে, উঠতে পারবে না জেনেও চেষ্টা কেন করছো? আমি তো আসছিলামই। আমি বলেছি আপনি এসে আমাকে ধরে বসান। হ্যাঁ, আমি একাই উঠতাম। আমি না থাকলে ছাদ থেকে কে নামাতো শুনি? নামাতে কে বলেছে আপনাকে? মরে পড়ে থাকতাম ওখানেই। একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব তোমার। কথা বলতে বলতে হুঁশ থাকে না, তাই না? চেঁচিয়ে বলল আনুশ। হা করো, স্যুপটা খেয়ে নাও। খাবো না আমি। মুখ ঘুরিয়ে অন্যদিকে নিতেই নয়নিকার চোখ ফ্লোরের এক জায়গায় আটকে গেল। তারপর নিজের দিকে তাকিয়ে আটকে ওঠে। আনুশের দিকে বড় বড় চোখে তাকালো সে, কারণ মেঝেতে পড়ে আছে নয়নিকার ভেজা কাপড়, যেটা সে গতকাল পরেছিল। আনুশ অসহায় ভঙ্গিতে অপরাধীর মতো তাকিয়ে থাকলো নয়নিকার দিকে। নয়নিকা আনুশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনুশ নয়নিকার চোখে চোখ রাখতে পারছে না। আনুশ যে নিরুপায় হয়েই নয়নিকার ড্রেস চেঞ্জ করে দিয়েছে, সে কথা বুঝিয়ে বলার ভাষাও হারিয়ে ফেলেছে সে। আমার দিকে তাকান মিস্টার আনুশ, লুক অ্যাট মি। বেশ ঝাঁজের সাথে বলল নয়নিকা, কিন্তু আনুশ তাকাচ্ছে না। অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে সে। নয়নিকা আবারও বলল, কি হলো, কথা কানে যায় না? তাকান আমার দিকে। এবার আনুশ নয়নিকার দিকে তাকালো। এগুলো কি ধরনের কাজ? আপনি আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছেন। আপনার সাহস হয় কি করে? আমি চোখে কাপড় বেঁধে নিয়েছিলাম নয়নিকা, বিশ্বাস করো আমি কিচ্ছু দেখিনি। তুতলিয়ে বলল আনুশ। চোরের মন পুলিশ পুলিশ। হোয়াট ডু ইউ মিন? আমি শুধু জিজ্ঞেস করেছি আপনি আমার ড্রেস চেঞ্জ করেছেন কেন। আমি কি একবার বলেছি আপনি কিছু দেখেছেন কিনা? বলেছি, বলুন। না, সেটা বলনি। ভেজা কাপড়ে থাকলে তোমার শরীর আরো খারাপ হতো, জ্বর বেশি হতো, তাই চেঞ্জ করে দিয়েছি। প্লিজ কিছু মনে করো না। নয়নিকার আনুশের কলার ধরে হ্যাসকা টান মেরে কাছে নিয়ে এসে বলল, নিজের বউয়ের ড্রেস চেঞ্জ করেছেন, এটা এত তুতলিয়ে বলার কি আছে? আর আপনি যদি আমার শরীর দেখেও নেন, তাতে আমার কোনো ক্ষতি নেই, কারণ আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে জনাব। এই মেয়ে দুর্বল, যেভাবে কলার ধরে টান দিল তাতে তো মনে হয় 100 মানুষের শক্তি এর শরীরে। ডক্টর আঙ্কেলের অবসরে যাবার সময় ঘনিয়ে এসেছে। ভাবছে আনুশ। খুব ভালো লাগছে তাই না আমার উপর থাকতে? নিজে ইচ্ছে করে কাছে টেনে নেবে না, অথচ আমি কাছে টানলে ছেড়ে দেবার নামও নেবে না। আজব লোক। উঠুন উঠুন আমার উপর থেকে। নয়নিকার কথায় আনুশের আবারও ধ্যান ভঙ্গ হলো, এবং বরাবরের মতো সে এটা ভেবেই আফসোস করলো যে নয়নিকার বলার আগেই কেন সে তাকে ছাড়তে পারে না। অনেক কথা হয়েছে, এবার খেয়ে নাও। নয়নিকা লক্ষ্মী মেয়ের মতো এবার খেতে রাজি হয়ে গেল। আনুশ ওকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানো শেষে জ্বর আর অ্যালার্জির ওষুধ খাইয়ে দিল আনুশ। তারপর নয়নিকাকে ধরে বিছানায় শুইয়ে দিল। নয়নিকাও কিছু না বলে শুয়ে পড়লো।
মাথাটা প্রচন্ড ভারী হয়ে আছে ওর। আনুশ রুম থেকে বেরিয়ে যেতে নিলে নয়নিকা বলল, আমার মাথাটা খুব ব্যথা করছে, কেউ কি শুনছেন? এগুলো রেখে আসছি, শুয়ে থাকো তুমি। নয়নিকা চুপ করে শুয়ে আছে। কিছুক্ষণ পর নয়নিকা কপালে আনুশের হাতের ছোঁয়া পেল। তারপর আস্তে আস্তে মাথায় হাত বোলানো অনুভব করতে লাগলো। আজ নয়নিকার মনে হচ্ছে থাকুক না এই অসুখ চিরকাল, তাহলে এভাবেই আনুশকে সে কাছে পাবে, আনুশের ছোঁয়া পাবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল নয়নিকা। নয়নিকা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে আনুশ উঠে বারান্দায় চলে গেল। ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো সে। রিং হতেই অপর পাশ থেকে রিসিভ হলো কল। হ্যালো বাবা। বাবা ডাক শুনে আনুশের বাবা যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। সে সাথে সাথে নিজের স্ত্রীকে ডাকলো, আনুশকে লাইনে রেখে। আনুশের মা, জলদি এসো, দেখো কে ফোন করেছে। আনুশের মা কিচেন থেকে তাড়াতাড়ি এসে রুমে ঢুকতে ঢুকতে বলল, আনুশের বাবা, আমার আনুশ ফোন করেছে তাই না? দাও না, আমি একটু কথা বলি। এদিকে স্বামী স্ত্রী কাছেন সেলের ফোন পেয়ে, আর ওদিকে ছেলে কাছে বাবা মায়ের ভয়েস শুনে। বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে, সেটা আগে শেষ করে নেই। হ্যাঁ বাবা বল, কেমন আছিস তুই? আর বৌমা কেমন আছে? নয়নিকা এখন একটু বেটার, তাই ফোন করলাম। আমি কয়েকদিন অফিসে যেতে পারবো না, অফিসটা তুমি সামলে নিলে একটু ভালো হয়। তুমি কেমন আছো বাবা? তুই যেমন রেখেছিস তেমন আছি। তোর মায়ের সাথে কথা বল। খুব কষ্টে কান্না আটকে রেখে বলল আনুশ। ফোনটা আনুশের মায়ের হাতে দিয়ে দিল আনুশের বাবা। সে আর ছেলের সাথে কথা বলতে পারছে না। ছেলেকে বোঝাতে চান না তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আনুশের মা ফোন কানে নিয়ে আনুশের ভয়েস শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়ল। কান্না করো না মা, প্লিজ। নয়নিকা অসুস্থ তোমরা কিভাবে জানলে? মাইন্ড ডাইভার্ট করার জন্য এই প্রসঙ্গ তুলল আনুশ। না হলে ওর মায়ের কান্না আজ আর থামানোর যাবে না। তোর ডাক্তার আঙ্কেল ফোন করেছিল, সেই বলল তুই নাকি তাকে ফোন দিয়ে যেতে বলেছিলি। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ আমি বলেছিলাম আসতে। আমি এখন রাখছি মা, তুমি ভালো থেকো আর বাবার খেয়াল রেখো। আর একটু কথা বল না বাবা, আমি আসি তোর বাসায়। তোমরা এসো না মা, প্লিজ। আমি আর কথা বলতে পারবো না, রাখছি, বাই। কলটা কেটে দিল আনুশ। না হলে আজ সারাদিনেও কথা শেষ হবে না, আর ও দুর্বল হয়ে যাবে আবারও। আমার দুর্বলতা মানেই কাছের মানুষের ক্ষতি। বিড়বিড় করে বলছে আনুশ। রুমে চলে গেল আনুশ। সোফায় বসে বসে ম্যাগাজিন পড়ছে সে। পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়ে ঘুমিয়ে পড়েছে সেটা সে বুঝতেই পারেনি। দুপুর পেরিয়ে যাবার পর নয়নিকার ডাকে ঘুম ভাঙে আনুশের। ধরফর করে উঠে যায় সে নয়নিকার কাছে। কি হয়েছে নয়নিকা, কিছু লাগবে তোমার? আমি ওয়াশরুমে যাব। ও সেই কথা, তো চলো। বলেই নয়নিকাকে কোলে তুলে নিল আনুশ। আর নয়নিকা আনুশের গলা জড়িয়ে মনে মনে ভাবছে, বাহ, এ তো মেঘ না চাইতেই জল। আমি তো ভেবেছিলাম ধরে ধরে নিয়ে গিয়ে সাপোর্ট দেবে শুধু, কিন্তু ইনি তো আরো এক কাঠি উপরে। নয়নিকা বেশ আনন্দে আছে। লাস্ট দুদিন তার আনুশের কেয়ারিং খুব ভালো লেগেছে। একদম হাজবেন্ডের মতো বিহেভ করেছে আনুশ। সেদিন রাতের কথাটা ভুলে গেলেই হয় এখন। সে রাতে কেন এরকম করেছিলেন আনুশ? আর কিসের ভূত চেপেছিল তার মাথায় যে হুট করে নিজের বউকে অন্য একজনের সাথে বিয়ে দেবার কথা বললেন? অনেক ভেবেও এই প্রশ্নের উত্তর পায় না নয়নিকা। আনুশকে জিজ্ঞেস করতে গিয়েও করে না সে। যদি রেগে গিয়ে কেয়ারিংটা কমে যায়, তার চেয়ে বরং যেটা ঘটার ছিল ঘটে গেছে, এখন সেটা ভুলে যাওয়াই শ্রেয়। নয়নিকা এখন অনেকটাই সুস্থ, তবে তার গোসল দেওয়া মানা। গোসল দিতে না পেরে নয়নিকার দম আটকে যাচ্ছে। আর নয়নিকার একটু সুস্থের জন্য আনুশ সন্ধ্যায় একটু বাইরে গেছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। আর এই ফাঁকে নয়নিকা ইচ্ছে মতো শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজ। আর এতেই ঘটলো বিপত্তি। নয়নিকার শরীর আবারও গরম হতে শুরু করলো। এবার তার জ্বরের তাপমাত্রা আগের চেয়ে বেশি। আনুশ 2 ঘন্টা পর ফিরে এলো। রুমে এসে নয়নিকাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি এই ড্রেস পরে আছো যে, আর মাথায় ঘোমটা দিয়ে আছো কেন? এমনি কিছু না, আপনি বাইরে থেকে এসেছেন, ফ্রেশ হয়ে নিন। কাপা গলায় বলল নয়নিকা। আনুশ হুট করে এসে নয়নিকার ঘোমটা টেনে খুলে দিল। মাথায় হাত দিতেই চুল ভেজা বুঝতে পারলো। ঠিক যেটা ভেবেছিলাম তাই, তুমি গোসল দিয়েছো। তুমি জানতে গোসল দিলে জ্বর বেশি হবে, তবু কেন নয়নিকা, হোয়াই? গোসল না দিয়ে থাকা যায় বলুন? অসহায় ভাবে বলল নয়নিকা। তাই বলে রাতে গোসল দিতে হবে তোমার? দেখি তোমার জ্বর কেমন। নয়নিকার কপালে হাত রাখতেই নয়নিকা আনুশের বুকে ঢলে পড়ে গেল। নয়নিকা প্রচুর কাঁপছে। ডাবল কম্বলেও নয়নিকার কাঁপুনি থামাতে পারছে না আনুশ। তখন নিতান্ত বাধ্য হয়ে নয়নিকার পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে নিল সে। আজ আনুশ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। নয়নিকাকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। নয়নিকা আনুশের উষ্ণতায় নিজেকে মিশিয়ে নিচ্ছে নিজের অজান্তেই।
আর আনুশ নয়নিকাকে নিজের বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে আছে। পরের দিন সকাল 8টার দিকে মুখের উপর গরম নিঃশ্বাস পড়ে ঘুম ভেঙে গেল নয়নিকার। মাথার নিচেও শক্ত কিছু অনুভব হলো তার। সেদিকে পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে আলসেমি কাটানোর জন্য হাত তুলতে গিয়েই বাধা পেল সে। চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা। দেখলো আনুশ নিজে থেকে ওকে জড়িয়ে ধরে আছে আষ্টে পিষ্টে। নয়নিকা কিছুক্ষণ আনুশের ঘুমন্ত মুখের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আপনি জানেন না মিস্টার আনুশ, আপনাকে আমি ঠিক কতটা ভালোবাসি। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আপনি ছাড়া যে আমি অসম্পূর্ণ। আনুশের গলায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে আনুশের বুকের সাথে মিশে গেল নয়নিকা। নয়নিকা আজ অনেক আনুশ ওকে নিচ থেকে এতটা কাছে টেনে নিয়েছে, সেটা অনেক বড় পাওয়া। কিছুক্ষণ পর আনুশের ঘুম ভেঙে গেল। নিজের শরীরের উপর নয়নিকার হাত দেখতে পেল সে। ও গড, ভেবেছিলাম কিছুক্ষণ ওকে জড়িয়ে রাখবো, ওর শরীরের তাপমাত্রা বাড়লে উঠে যাব। আমি ঘুমিয়ে গেলাম কিভাবে? নিজেকে এতটুকু কন্ট্রোল আমি করতে পারলাম। আনুশ আস্তে আস্তে নয়নিকার হাত নিজের উপর থেকে সরিয়ে নিচ্ছে আর মনে মনে বলছে, মেয়েটার ঘুম ভাঙানো যাবে না। ঘুম ভেঙে যদি দেখে আমি ওকে এইভাবে জড়িয়ে রেখেছিলাম, তাহলে আমার মাথায় চড়ে বসবে। এমনিতেই প্রতি পদে পদে থাকে। আনুশ উঠে চলে যেতে নিলেই নয়নিকা আনুশের হাত টেনে ধরে বিছানায় ফেলে দেয়। চোরের মতো কোথায় যাওয়া হচ্ছে শুনি? হোয়াট? আমাকে চোর বলছো কেন? আমি কি চুরি করেছি তোমার? রেগে যাচ্ছেন কেন? রাগ তো করা উচিত আমার। সারা রাত আপনি আমাকে কষ্ট দিয়েছেন, একটু যে আরাম করে ঘুমাবো সেই উপায়টাও রাখেননি। ঘুমাইনি তোমার? নয়নিকা উঠে হাঁটু গেড়ে বসে আনুশের কানের কাছে মুখ নিয়ে বলল, আপনার বুকে মিশে গিয়ে ঘুমানোর অভ্যেস তো এখনো হয়নি আবার। ফার্স্ট টাইম তো অ্যাডজাস্টমেন্ট খুব বেশি, এক্সাইটমেন্ট খুব বেশি ছিল, তাই ঘুম হয়নি। কথাটা বলেই আনুশের কানের লতিতে কুট করে একটা কামড় দিয়ে বসলো সে। আনুশ উফ বলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। এটা কোন ধরনের অসভ্যতা? এভাবে কেউ কাউকে কামড়ায় নাকি? ইস, ব্যথা করছে বুঝি? আমার কাছে আসুন, ফু দিয়ে দেই। মুখ চেপে হাসছে নয়নিকা। অসভ্য মেয়ে একটা। যাও ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা নিয়ে আসছি। আমি একা একা ওয়াশরুমে যেতে পারবো না। দেখি জ্বর কেমন। কাছে এসে নয়নিকার কপালে হাত রাখলো আনুশ। জ্বর তো আছেই এখনো, তবে অনেকটা কম এখন। চলো তোমাকে ওয়াশরুমে দিয়ে নাস্তা বানাতে চাই। নয়নিকাকে ওয়াশরুমে দিয়ে নাস্তা রেডি করে একেবারে রুমে এলো আনুশ। এর মধ্যে নয়নিকা অনেকবার আনুশকে ডেকেছে ওয়াশরুম থেকে। আনুশ শুনেও না শোনার ভান করে গেছে। আনুশ চাচ্ছিল নয়নিকা একাই বের হয়ে আসুক, কিন্তু রুমে এসে আনুশ দেখলো নয়নিকা ভিতরেই রয়েছে। আচ্ছা, ঘাটতেরা মেয়ে তো। ওর শরীরের কন্ডিশন এখন এতটাও খারাপ না যে বেড পর্যন্ত একা একা আসতে পারবে না। সে আমার জন্যই ওখানে বসে আছে। আপনি কই গেলেন? আর কতক্ষণ এভাবে ওয়াশরুমে বসে থাকবো? প্লিজ তাড়াতাড়ি আসুন না। নয়নিকার চিল্লানিতে আনুশ ওকে আনতে গেল। কোলে তুলে নিয়ে ধমক দিয়ে বলল, এইভাবে চিল্লানোর কোনো মানে হয়? আমি আসছি না। যদি আমার আসা পর্যন্ত দেরি সহ্য নাই হয়, তাহলে একা একা আসতে পারলে না? তোমার চিল্লানিতে আশেপাশে আর একটা কাকও মনে হয় নেই। বাসার বাইরের সব কাক পালিয়ে গেল, আর আপনি বাসার ভেতরে থেকেও এলেন না কেন? নাকি আপনি কানে শুনতে পান না? বয়রা। নয়নিকা হাসছে আর আনুশ রাগে কটমট করে তাকিয়ে আছে নয়নিকার দিকে। কোনো কথা না বলে নয়নিকাকে খাওয়াতে শুরু করলো আনুশ। নয়নিকাও খাচ্ছে চুপ করে। এর মধ্যে হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আনুশ গিয়ে দরজা খুলে দিতেই রিফাতের হাসি মুখটা দেখে ক্ষণিকের জন্য হলেও আনুশের মুখটা কালো হয়ে গেল। কি রে, আমি আসাতে তুই খুশি না মনে হচ্ছে? আরে না না, কি যে বলিস, আমি খুব খুশি হয়েছি। আয় ভিতরে আয়। মুখে হাসি টেনে বলল আনুশ। রিফাত ভিতরে আসার পর আনুশ দরজা লাগিয়ে রিফাতকে সোজা নয়নিকার কাছে নিয়ে গেল। নয়নিকা, দেখো কে এসেছে। কে এসছে? মুখ উঁচু করে রিফাতের মুখ দেখে থমকে গেল নয়নিকা। ওর হাসি মিলিয়ে গেল মুখ থেকে। রিফাত ভাই, আপনি এত সকালে এখানে কেন? কেন নয়নিকা, আমি কি আসতে পারি না? আসলে আন্টিকে কাল রাতে কল দিয়েছিলাম, আর তখনই জানতে পারলাম তুমি অসুস্থ। তুই অমনি ভোরে আলো ফুটতে না ফুটতে চলে এলি নয়নিকা কে দেখতে। আনুশ খোঁচা মেরে কথাটা বলল রিফাতকে। এভাবে কথা বলছিস কেন? ও অসুস্থতায় দেখতে এসেছি। রিফাত ভাই, আপনি এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যান। আমি আপনাকে যেন আর কখনো আমাদের আশেপাশে না দেখি। প্লিজ গেট আউট ফ্রম হেয়ার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ভয়েস যথেষ্ট শান্ত রেখে ধীর গলায় বলল নয়নিকা। রিফাতের সাথে বিয়ে দিতে চেয়েছে আনুশ। রিফাতকে দেখে সেটা হুট করেই মনে পড়ে গেল নয়নিকার। কি বলছো এসব? তুমি কিন্তু আমাকে অপমান করছো নয়নিকা। রিফাত আমার কতদিনের বন্ধু তোমার জানা আছে নয়নিকা? যাকে আজ পর্যন্ত আমি কষ্ট পাওয়ার মতো এমন কোনো কথা বলিনি, তাকে তুমি ডিরেক্টলি অপমান করছো। তোমার এত সাহস হয় কি করে? আপনার স্ত্রী, আর আপনার থেকে আমাকে কেড়ে নেবার জন্যই উনি আমাদের সাথে এত ঘনিষ্ঠ হচ্ছে।
আর সেই জন্যই সেদিন রাতে আপনি আমার গায়ে হাত তুলেছেন। বুঝতে পারছেন না আপনি মিস্টার আনুশ? আর রিফাত ভাই, আপনাকেও বলি, মিনিমাম লজ্জা বলতে কিছু নেই আপনার, তাই না? বন্ধুর বউকে কিভাবে বিয়ে করতে চান? হ্যাঁ, এতটা ক্যারেক্টারলেস আপনি। এটা আগে জানা থাকলে আমি আপনাকে এই বাসায় কিছুতেই অ্যালাউ করতাম না, না আপনার সাথে কোথাও বেড়াতে যেতাম। ছি! মুখ সামলে কথা বলো নয়নিকা। রিফাতকে আর একটা বাজে কথা শোনালে তোমার কি অবস্থা করবো আমি নিজেও জানি না। আমার বন্ধু, আমার ভাই, আমার সব কিছু এই রিফাত। আর কি এত তখন থেকে বউ বউ করছো? আমি তো তোমাকে বলেই দিয়েছি তোমাকে আমি স্ত্রী হিসেবে মানি না, আর মানবো না। আমি বুঝতে পারিনি আনুস আমার আশাতে নয়নিকার এভাবে রিয়াক্ট করবে। ও না চাইলে আমি আর তোর সাথে কখনো দেখা করব না। কাঁদতে কাঁদতে বলল রিফাত। দেখা করবি না মানে? আমার বাবা মায়ের পর তুই আমার একমাত্র আপন, বাকি সব আমার কাছে থার্ড পারসন। নয়নিকার দিকে তাকিয়ে বলল আনুশ। রিফাত চলে গেল, আর যাবার আগে আনুশের চোখ এড়িয়ে নয়নিকার দিকে তাকিয়ে চোখ মারলো। নয়নিকা প্রত্যুত্তরে রিফাতের দিকে তাকিয়ে মুস্কি হাসলো। রিফাতকে বিদায় দিয়ে আনুশ নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। নয়নিকা আনুশের কাছে এগিয়ে আসতেই আনুশ থামিয়ে দিল নয়নিকাকে। এতক্ষণ অনেক চেঁচামেচি হয়েছে বাসায়, আমি চাই না আর সেরকম কিছু হোক। কয়েকদিন আগে তোমাকে বলেছিলাম রিফাতকে তোমার বিয়ে করতে হবে। আগামী 15 দিনের মধ্যে আমি রিফাতের সাথে তোমার বিয়ে দিব। আমাদের বিয়ের কথা হাতে গোনা 2-1 জন ছাড়া কেউ জানে না, তাই এটা গোপন রাখবো। তারপর যত দ্রুত সম্ভব তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমি কিছুতেই এই বিয়ে করব না। আমাকে কি হাতের পুতুল পেয়েছেন? যেভাবে খুশি সেভাবে ইউজ করতে চান? কেমন স্বামী আপনি? নিজের স্ত্রীকে অন্যজনের হাতে তুলে দিতে চাইছেন? তুমি এই বিয়ে না করলে আমি সুইসাইড করব নয়নিকা। তুমি কি সেটাই চাও? আমার জেদ সম্পর্কে তুমি অবগত না থাকলে আমার মায়ের থেকে জেনে নিতে পারো। আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। শান্ত গলায় কথাটা বলল আনুশ। নয়নিকা অনেকক্ষণ থম মেরে বসে থাকলো। হুট করেই নয়নিকা আনুশকে বলল, আমি রিফাত ভাইকে বিয়ে করতে রাজি, তবে কিছু শর্ত আছে আমার। নয়নিকা রাজি শুনে আনুশ বড় একটা ধাক্কা খেলো। খুব কষ্ট হচ্ছে তার। পরক্ষণেই মনে হলো, আমার কষ্ট কেন হচ্ছে? আমি তো চেয়েছি ওর সাথে রিফাতের বিয়ে হোক, নয়নিকা বেঁচে থাকুক। আনুশ হাসি মুখে নয়নিকাকে বলল, কি শর্ত তোমার বলো? আমার আপনার থেকে কিছু কথা জানার আছে। আমি চাই আপনি আমাকে বিস্তারিত বলবেন, যা যা জানতে চাইবো সব। আপনি রাজি? আমি রাজি। আপনার কি এমন হয়েছে বা কি এমন ঘটেছে আপনার সাথে যার কারণে আপনি আপনার ফ্যামিলির সাথে থাকেন না? সব থেকে কাছের মানুষদেরও আপনি দূরে ঠেলে দিতে দুবার ভেবে দেখেননি, এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত অন্য ছেলের সাথে বিয়ে দিতে চান। কি হয়েছে বলুন, কিচ্ছু লুকাবেন না প্লিজ। আমি আগে থেকেই মেয়েদের থেকে মিনিমাম দূরত্ব বজায় রেখে চলতাম। আমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না বললেই চলে। কিন্তু লন্ডনে আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল এক্সাম দেওয়ার কয়েক মাস আগে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটির নাম ছিল নিতু। আমরা ব্যাচমেট ছিলাম। মেয়েটা খুবই হাসি খুশি এবং দুরন্ত ছিল। হিংসা অহংকার কোনো কিছু ছিল না। সব ধরনের মানুষের সাথে মিলেমিশে চলা, সবার সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে সম্মান দেওয়া, অসহায়দের সহায়তা করা। ওর চরিত্রের এই দিকগুলোর প্রতি আকৃষ্ট হই আমি। আর আমার বাবা মাও ঠিক এরকম মেয়ে চাইছিল তার ছেলের বউ হিসেবে। আমি একদিন ওকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিয়ে বসলাম। ও নিজেও রাজি হয়েছিল। পরে একদিন কথায় কথায় আমাকে বলেছিল ও নাকি আগে থেকে আমাকে পছন্দ করত। একদিন নিতু আমাকে ফোন দিয়ে একটা জায়গায় যেতে বলল। আমি পৌঁছে দেখলাম একজন জ্যোতিষীর সামনে বসে আছে নিতু। ওর খুব ইচ্ছে আমার হাত দেখাবে তাকে, আমাদের ভাগ্য গণনা করবে সে। আমিও খুশি মনে রাজি হয়েছিলাম। এর আগে তো কখনো কোনো জ্যোতিষীর কাছে যাইনি আমি। এক্সাইটমেন্ট প্রচুর ছিল, কিন্তু আমার 2 হাত দেখে যখন ওনার চেহারাটা থমথমে হয়ে গেল, তখন আমাদের দুজনের চেহারা থেকে হাসি মিলিয়ে গেল। উনি আমার হাত গণনা করে বললেন, আমার সাথে যার বিয়ে হবে তার অকাল মৃত্যু হবে। এমনকি আমার কারণে আমার খুব কাছের মানুষদেরও ক্ষতি হবে যদি তারা আমার আশেপাশে থাকে। এমনকি তাদেরও মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কথা শোনার পর আমি খুব ভয় পেয়েছিলাম। নিতু আমাকে আশ্বাস দিয়ে বলেছিল এগুলো সব মিথ্যা। কিন্তু ফলাফল কি হলো? শুরুতেই আমার বাবার হার্ট অ্যাটাক হলো। তারপর নিতু আমাকে ছেড়ে চলে গেল। আমি দেশে ফেরার পর আমার বাবার দ্বিতীয়বারের মতো অ্যাটাক হলো। সব খারাপের মূলে রয়েছি আমি। ওই জ্যোতিষী ঠিকই বলেছিল আমার কারণে সবার খারাপ হয়। নিতু চলে গেছে, বাবা নিজে অসুস্থ। অথচ দেখো, বাবার দ্বিতীয়বার অ্যাটাক হওয়ার পরে আমি ফ্যামিলি থেকে দূরে চলে আসি। ওদের সাথে যোগাযোগ রাখি না ঠিক মতো। আর এই জন্যই আমার মায়ের কিছুই হয়নি আজ পর্যন্ত। আমার মা সুস্থ আছে, তাই তো আমি চাই রিফাতের সাথে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার থেকে দূরে রাখতে, যেন তুমি বেঁচে